অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন অভিশপ্ত জানালা। ঘটনাটি পাঠিয়েছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আমাদেরই এক দর্শক, রশ্মিতা দাস। প্রাসাদতুল্য বাড়ি জুড়ে কদিন ধরে উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত লোক সমাগম লেগেই আছে। চৌধুরী পরিবারের এই বংশে নতুন প্রজন্মের প্রদীপ জন্ম নিয়েছে, তাই সারা বাড়িতে এখন আত্মীয় সমাগম আর আলোর সজ্জা। চারিদিকে ছেয়ে আছে খুশির রোশনাই, কিন্তু এত সমস্ত কিছুর ভিড়ে রৌনক যেন বড় একা, বড়ই চুপচাপ। মুখ জুড়ে যেন এক রাশ দুশ্চিন্তার কালো মেঘের ঘনঘটা। সে লোকজনের ভিড় এড়িয়ে নিরালায় কখনো ছাদে কখনো বা বাগানে গিয়ে মুষ্টিবদ্ধ দুই হাতের তালুর ওপর চিবুকখানি রেখে আকাশের দিকে চেয়ে বড় উদাসী। পড়াশোনায় মন বসছে না কিছুতেই। দুশ্চিন্তার ওর দুটি কারণ আছে। এক, সামনের সপ্তাহেই ওর চাকরির ইন্টারভিউ, আর দুই, স্নেহা। প্রথমটির তুলনায় দ্বিতীয়টির জন্য অত্যন্ত জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছে রৌনক। কলেজে প্রথম বর্ষ থেকে ফুলের মতো নিষ্পাপ আর সুন্দর এই সরল মেয়েটিকে ভালোবেসে এসেছে রৌনক, এবং এখন তারা পরস্পরকে জীবনসঙ্গী করতে অঙ্গীকারবদ্ধ। তাদের দুজনের মধ্যে কার সামাজিক প্রতিপত্তি আর বংশমর্যাদা আছে, কার নেই, এসব নিয়ে তারা কোনোদিনও ভাবেনি। কিন্তু আজ যখন রৌনক একজন গরিব কেরানির মেয়ের হাত ধরে বাবা মায়ের সামনে এসে বিয়ে করার কথা বলছিল, তখন স্নেহাকে দেখে তাদের প্রথমটায় ভারী পছন্দ হয়ে গেলেও তার বাবার সাধারণ মানের অল্প মাইনের চাকরি আর সাধারণ মানের জীবনযাপন করা পারিবারিক পরিচয় পেয়ে সাথে সাথে থমকে গেলেন বাবা মা দুজনেই। তারা রৌনককে সাফ জানিয়ে দিলেন, একজন অতি সাধারণ বিত্ত কেরানির মেয়েকে পুত্রবধূ করলে তাদের বংশমর্যাদা আর সামাজিক প্রতিপত্তি ধুলোয় মিশে যাবে। তাই সে যেন এই মেয়েকে বিয়ে করার চিন্তাটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে। অগত্যা মাথায় হাত দিয়ে বসে পড়ে রৌনক। সামাজিক প্রতিপত্তি আর বংশমর্যাদা, এই নিয়ে তাদের বিরাট যৌথ পরিবারের দম্ভের আস্ফলনের যে সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল, সে ছোট থেকেই তা চাক্ষুষ করে এসেছে। তার প্রতিটি ইটি আসলে দামি শ্যাম্পেন ও মদের ফোয়ারা ছেটানো ব্যয়বহুল পার্টি, আহার অনুষ্ঠান এবং দামি গাড়ি, পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের ঝকঝকে রাজমহল গড়ে তার চমক ও ঝলকানি দিয়ে মানুষের সমীহ আদায় বই আর কিছুই নয়। এটা একটু জ্ঞান বয়স থেকেই উপলব্ধি করতে পেরেছে রৌনক, কিন্তু ও ছেলেবেলা হতেই সকলের থেকে কিছুটা ভিন্ন চিন্তা, কিছুটা নিজস্বতা নিয়েই বড় হয়ে উঠেছে ধীরে ধীরে। ও উৎসব অনুষ্ঠানে সোনার চেন, বিদেশি ব্র্যান্ডের দামি জামা কাপড় পরে যেত বলে ওর কখনোই মনে হয়নি পাশের যে বাচ্চা ছেলেটিকে তার বাবা মা তুলনামূলকভাবে কম দামি পোশাক পরিয়ে এনেছেন, সে ওর অবজ্ঞা বা অপমানের পাত্র। মূল্যবোধ ও মতাদর্শ নিয়ে সে এই সংঘাত ওর সাথে ওর পরিবারের যে কোনোদিনই বন্ধ হওয়ার নয়, সেটা পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল রৌনক। তাই সে এখন একটা চাকরির জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। ও জানে একবার নিজের পায়ের তলার জমিটা শক্ত করে নিলে পরেই অনেক মুশকিল আসান হয়ে যাবে। ইতিমধ্যে এখন ওর জ্যাঠতুতো দাদার ছেলে জন্মানো উপলক্ষে সারা বাড়ি জুড়ে চলছে উৎসবের আবহ আর লোক সমাগম।
এই বংশের নতুন প্রজন্মের প্রথম প্রদীপ আসার উপলক্ষে কদিন ধরে চলা এই কাঙালি ভোজনে উৎসব অনুষ্ঠানের আবহে ও ওর নিজের জীবনের এই জটিলতর আবর্তের তীরে দাঁড়িয়ে যেন বড় একা, বড় অসহায়। বড় রাজপরিবারের বংশের ছেলে রৌনক। রাজত্ব অবশ্য এখন আর নেই, কিন্তু ঠাট বাঁট বংশের জৌলুস এবং পারিবারিক বংশমর্যাদার ঐতিহ্য নিয়ে এখনও সেই ঔজ্জ্বল্য হারায়নি। না না, বিদেশি আধুনিক ডিজাইনের আসবাবপত্র ও শৌখিন দ্রব্য দিয়ে বাড়ির অন্দরমহলের প্রতিটি কোণার আধুনিকীকরণ করা হলেও ঝকঝকে পোঁছ দেওয়া এই রাজবাড়িটা আসলে শতাধিক বছরের পুরনো। গির্জার প্রার্থনা সভার প্রায় দ্বিগুণ আয়তনের এই বাড়ির বৈঠকখানা। প্রতিটি ঘরেই ছোটখাটো ফুটবল ম্যাচের উদ্যোগ নেওয়া যেতে পারে। রাজকীয়তার দম্ভ যেন এই বাড়ির প্রতিটি ইঁটে বিদ্যমান। অসংখ্য ঘরগুলির সিঁড়ির কাছে একটি ঘর সবসময় তালাবদ্ধ থাকে। এই বন্ধ ঘরটির সাথে একটি গুপ্ত ইতিহাস জড়িয়ে রয়েছে। ঘরটি নাকি অভিশপ্ত। এই ঘরটিতে প্রবেশ করা সকলের বারণ, যদিও কখনো কখনো এই ঘরের তালা খুলে ঢোকা হয় ঝাড়পোছ করার জন্য, কিন্তু ঘরের পূর্ব দিকের জানালাটা খোলা একেবারেই নিষিদ্ধ। একটা অভিশাপ আছে ওই জানালাটায়। ওই ঘরের দিকে পা বাড়ানোতেও সকলের মনে একটা ভীতি কাজ করে। রৌনক অবশ্য ঘরের ভিতরকার ঘর বারান্দা দরজা জানালা এই সমস্ত নিয়েই কোনোদিনই খুব একটা মাথা ব্যথা করেনি, বলা যায় মাথা ঘামায়নি সে। বহু বছর পূর্বে ওদের এই রাজবাড়িতে এক তান্ত্রিক এসেছিলেন কয়েকদিনের আশ্রয় চেয়ে। পরিবারের সকলের মুখে মুখে ঘুরে আসছে এই গল্প। ওই তান্ত্রিককে থাকতে দেওয়া হয়েছিল এই ঘরে। এই রাজবাড়ির পূর্বপুরুষ তথা তৎকালীন রাজা তাকে নিজ শয্যাকক্ষের কাছাকাছি বেশ খাতির আপ্যায়ন করেই রেখেছিলেন। তার মতো অলৌকিক শক্তিধারী, অপার ক্ষমতা সম্পন্ন এক তান্ত্রিক ও তন্ত্র সাধনার যাবতীয় সুফলকে তার হাতের মুঠোয় আনবার জন্য। কোনো এক অজ্ঞাত কারণে তান্ত্রিকের সাথে রাজার প্রবল মতবিরোধ আরম্ভ হয়। প্রায় দিন তাদের প্রবল বাগবিতণ্ডা, কথা কাটাকাটি হতো, কিন্তু তবু এই ভীষণ শক্তিধারী তন্ত্র ক্ষমতা সম্পন্ন তান্ত্রিককে হাতের মুঠোয় রাখার তাগিদেই তিনি প্রতিটি বাগবিতণ্ডা ও বিবাদের পরক্ষণেই তান্ত্রিককে নরম স্বরে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতেন, আর তার রুষ্ট হয়ে রাজবাড়ি থেকে বিদায় নেওয়া হতে প্রতিবারই আটকাতেন। এইভাবে বেশ কিছুদিন কাটবার পর তান্ত্রিকের মন রাজবাড়ি থেকে ক্রমশ বিমুখ হতে হতে একটা সময় তিনি রাজবাড়ি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলেন। তিনি তার ঝোলা গুছিয়ে টুছিয়ে 2-3 দিনের মধ্যেই রওনা দেবেন। এরই মধ্যে একদিন এক নিস্তব্ধ দুপুরে বিনা মেঘে বজ্রপাতের মতোই তান্ত্রিকের এই ঘরের দরজায় পদাঘাত করে ঢুকে পড়ে একদল রাজ কর্মচারী। আর তারপর সে ঘরে ঢুকলেন রাজা স্বয়ং। রাজা নিষ্পৃহ কণ্ঠে বললেন, তুমি রাজবাড়ির অনেক কথা জেনে ফেলেছ তান্ত্রিক। তোমাকে তো আর এই রাজবাড়ি হতে এত সহজে মুক্তি দেওয়া যায় না। এই বলে তিনি তার 2 হাতে সজোরে তালি দিলেন। সাথে সাথে রাজকর্মচারীর দল এসে তান্ত্রিকের হাত পা শক্ত করে বেঁধে ফেলল। রাজা তার অসি হতে মুক্ত করলেন তার সুবিশাল তরবারি। জানালা দিয়ে প্রবেশ করা সূর্যের আলো তার ওপর পড়ে, তা আপন তেজদীপ্ততার স্বমহিমায় ঝলসে উঠল। পরক্ষণেই তা স্নান করল তান্ত্রিকের হৃৎপিণ্ড ফুঁড়ে চলকে ওঠা তাজা রক্তে। এরপর তান্ত্রিকের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা রক্তাক্ত মৃতদেহটি রাজকর্মচারীরা ধরাধরি করে এই ঘরের জানালা দিয়ে ছুঁড়ে নিক্ষেপ করে দিয়েছিল অনতি দূরে। আর তারপর তারা জানালাটি বন্ধ করে
তান্ত্রিকের সমস্ত জিনিসপত্র পোটলা পুটলি ঘর থেকে বার করে ঘরটি সাফ সুতরো করে দেয়। ঘরটির দরজা বন্ধ করে তালা দিয়ে চলে যায় যে যার কাজে। রাজা চলে যান নাচমহলে। তারপর হতেই শোনা যায় এই ঘরের জানালাটি নাকি অভিশপ্ত। ঘরটি পারদ পক্ষেও খোলা টোলা হয় না। সবাই ঘরটিকে কেমন একটা যেন এড়িয়েই চলে। একটা চাপা ভয়, একটা আতঙ্ক, ক্ষোভের অন্ধকার ফুঁড়ে সর্বদা বের হতে চায়। এখনো এই এত প্রজন্ম পরেও একই অবস্থা। এখন চারিদিকে আনন্দ উৎসবের মেজাজ। সারা বাড়ির কোথাও এতটুকু নিরিবিলি জায়গা পাওয়ার পর্যন্ত জো নেই। শুধুমাত্র এই ঘরটির কাছাকাছি এসে পৌঁছালেই মনে হয় বাতাস কেমন যেন নিস্তব্ধ, ভারী, একেবারে থমথমে। এখন রৌনক কোনোভাবে একটা চাকরির ব্যবস্থা করার জন্য একেবারে মরিয়া। এই প্রাচুর্য আর বিলাস সর্বস্ব সোনার খাঁচা থেকে নিজেকে মুক্ত করে খোলা আকাশের সামনে জীবনের শূন্য পাত্রখানি মেলে ধরার এটিই হলো একমাত্র উপায়। তাই রৌনক এখন এই উৎসব মুখর বাড়িটিতে খুঁজছে একটু নিরিবিলি স্থান, যেখানে বসে ও ওর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ভ্রাতুষ্পুত্রের জন্ম উপলক্ষে বাড়ি জুড়ে যে উৎসব অনুষ্ঠান চলছে সেটা উপেক্ষা করে অন্যত্র কোথাও যাওয়ার পর্যন্ত অনুমতি নেই এখন ওর। অতএব ও এখন শুধু খুঁজছে একটু ফাঁকা নিরিবিলি একটা জায়গা, যেখানে ও ওর পরীক্ষার প্রস্তুতিটা সেরে নিতে পারবে। ওর এই চাকরি বা ইন্টারভিউ নিয়ে ওর বাবা মায়ের কোনো মাথা ব্যথা নেই। উল্টে ওনারা ওকে বলেন, রাজপরিবারের ছেলে হয়ে ছোট চাকরি করার জন্য এত উতলা হওয়ার কিছু নেই তোমার। কিন্তু সেসব কথা কানে নিলে রৌনকের কোনোভাবেই চলবে না। সারা বাড়ি টহল দিয়ে সমস্ত ঘরের আশেপাশের বারান্দা ঘুরে হঠাৎ তালাবন্ধ এই অভিশপ্ত ঘরের সামনেটা এসে রৌনক থমকে গেল। হঠাৎ ওর মনে হলো এখন ওর পড়াশোনার জন্য এই ঘরের দরজাটা খুলে দেওয়ার জন্য বলে দেখতে ক্ষতি কি। ও ঘরের তালাবন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এমন ভাবনা চিন্তা করছে, এমন সময় ও দেখল ওর ঠাকুরদা অদূরে দাঁড়িয়ে বড় পিসিকে দিয়ে মানদা দিদাকে বেত্রাঘাত করাচ্ছেন। এই দৃশ্য রৌনকের জন্মস্তক চেনা ছবি। ও ছোট থেকেই দেখে আসছে। পান থেকে চুন খসলেই এ বাড়ির দাস দাসীদের বেত্রাঘাত করার ফরমান জারি করা হয়। কিন্তু আজ ওর সবকিছু বড় অসহ্য ঠেকল। ও হনহন করে হেঁটে পৌঁছল ঠাকুরদার ঘরে। বিরক্তি ঠাসা কণ্ঠে ও বলল, বড় পিসি, কি হচ্ছেটা কি এটা? একটা মানুষকে এইভাবে পিটিয়ে তোমরা কোন স্বর্গের সিঁড়ি তৈরি করছো বলো তো? হ্যাঁ, যা জানিস না সে নিয়ে হুট করে মন্তব্য করতে আসিস না খোকা। বড়দের সাথে এইভাবে কথা বলতে শিখিয়েছে বুঝি তোর বাবা? হ্যাঁ, শোনো বড় পিসি, আমাকে যা খুশি বলো বলো, কিন্তু ৮০ পেরোনো এই হাড় জিরজিরে বুড়ি মানুষটা এমন কিছু অপরাধ করতে পারে না, বুঝলে তো, যে এইভাবে পশুর মতন বেতের বাড়ি মারতে হবে তাকে। এটা একটা ছোট বাচ্চাও বুঝবে। ছেড়ে দাও মান্দাদিদাকে, ছেড়ে দাও। তোমার কাছে আমি হাত জোর করছি বড় পিসি, ছেড়ে দাও। মান্দাদিদার সারা পিঠে দাগড়া দাগড়া টাটকা রক্তের রেখা ফুটে উঠেছে। তীর তীর করে কাঁপছে তার শুকনো ঠোঁট দুটো। আচ্ছা ঠিক আছে, খোকার কথায় আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম মান্দা। আর কোনোদিন যদি তোর হাত থেকে একটা কাঁপও ভাঙে না, তাহলে ওই দিন তোর একটা হাড়ও আস্ত থাকবে নাই, আমি বলে দিলাম। দূর দূর আমার চোখের সামনে থেকে। একরাশ ঘৃণা ছুড়ে দিয়ে ঘরের দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করে রাগত দৃষ্টিতে ঠাকুরদা তাকালেন মানদা দিদার দিকে রক্তচক্ষু নিয়ে। মানদা দিদা তার বয়সের ভারপৃষ্ট ভগ্ন শরীরটা
অবর্ণনীয় যন্ত্রণার সাথে অতি কষ্টে সঞ্চালিত করে ভাঙা কাপ প্লেটগুলো আস্তে আস্তে করে কুড়িয়ে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। রৌনক ঠাকুরদাকে রাগত স্বরে বলল, দাদামশাই, আমার আপনার সাথে একটা কথা আছে। বলা বাহুল্য, একটা আর্জি আছে আপনার কাছে। সামনে আমার চাকরির পরীক্ষা। এখন বাড়ির এই উৎসবের পরিবেশে আমার পড়াশোনায় বড্ড ব্যাঘাত হচ্ছে। তাই আমি চাই কয়েকদিনের জন্য সিঁড়ির ডান পাশের ঘরটা আমার পড়াশোনার জন্য খুলে দেওয়া হোক। বন্ধ দরজার এই অভিশপ্ত ঘরটি খোলার কথা শুনে ঠাকুরদা সচকিত হয়ে বলে উঠলেন, সিঁড়ির ডান পাশের ঘর? না না, ও ঘর খোলাখুলি কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। প্লিজ দাদামশাই, এই কটা দিনেরই তো ব্যাপার। সারা বাড়িতে এমন কোনো জায়গা নেই যেখানে একটু পড়ায় মন বসাতে পারবো। উফ, বড্ড বিরক্ত লাগছে। ওই ঘরে যেও না দাদু ভাই, ওই ঘরে যেও না। তুমি তোমার পড়ার জন্য যে ঘরটা চাও সেই ঘর আমি ফাঁকা করে দিচ্ছি, কেউ সেখানে ঢুকবে না। তুমি সারাদিন ওই ঘরেই তোমার মতন করে থেকো, পড়ো, তোমাকেও বিরক্তও করবে না, ঠিক আছে? কিন্তু কিন্তু দয়া করে ওই ঘরটা চেও না দাদু ভাই। কিন্তু দাদামশাই, আর কোনো কিন্তু না। আমরাও পরিবারের সাথে মিলেমিশে অ্যাডজাস্টমেন্ট করে বড় হয়েছি। তুমিও ঠিক ম্যানেজ করে নিতে পারবে। ঘরের অনুষ্ঠান অনুষ্ঠানের মতোই চলুক। তুমি তোমার পড়া করো, বুঝেছ? আর কোনো দিকে মন দিতে হবে না তোমাকে। আর তাছাড়া চ্যাটার্জি মশাইয়ের নাতনির সাথে তোমার বিয়ে পাকা কথা হয়ে গেছে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তোমার জন্য। একটা চাকরি যদি নিজের যোগ্যতায় পাও তো আমি বুক ফুলিয়ে বলতে পারবো, নাতি আমার পারিবারিক ব্যবসার উপর নির্ভর না করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমি সবাইকে বলে দেব তোমার যে সামনে পরীক্ষা সেটা যেন মাথায় নিয়ে আনন্দ উৎসব যা করার করে। ঠিক আছে দাদু ভাই? বিয়ের কথা পাকা হওয়ার কথা শুনে এবার মৃদু আস্ফালন দেখানোর চেষ্টা করল এই অকস্মাৎ বিয়ের সিদ্ধান্তের বিরোধিতা করে। যদিও সে জানে এই পরিবারের ঠাকুরদার কথাতেই সূর্যোদয় হয় আর সূর্যাস্ত তার আঙুলের ইশারাতেই সংঘটিত হয়। অতএব ঠাকুরদা যখন একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, সেটা যার জীবনকে কেন্দ্র করেই হোক না কেন, সেটাকে কোনো রকমভাবেই অতিক্রম করার ক্ষমতা এই পরিবারের কারোরই নেই। রৌনক এখন চতুর্দিকে শুধুই অন্ধকার দেখছে। সে এখন শুধুমাত্র একা বসে কাঁদবার জন্য একটা নিরালা স্থান খুঁজছে। ওর মাথা ঝিমঝিম করতে লাগলো। একদম বোবা হয়ে কাঠ পুতুলের মতন দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। ওর মাথার মধ্যে শুধু একটাই কথা তোলপাড় করতে লাগলো, ঠাকুরদার কথা ওকে কাটতেই হবে, সাহস আনতেই হবে যেমন করে হোক। হঠাৎ ও পুরো এড়ে বাছুরের মতো একটা গোঁ ধরে বসল। যে ঘরটা খুলতে ঠাকুরদা বারণ করলেন এখনই, সেই ঘরটাই ওকে এখন খুলে দিতে হবে পড়াশোনার জন্য। নাতির এমন পাঞ্জাবির আস্তিন খামচনো ছেলে মানুষই গোঁ দেখে একটু হলেও নরম হলেন ঠাকুরদা। মৃদু হেসে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে। সত্যি সামনে চাকরির পরীক্ষা বলে কথা, একটা নিরিবিলি জায়গা সত্যি দরকার পড়াশোনা করার জন্য। ও ঘরের আশেপাশে এমনিতেই কারোর যাতায়াত নেই। ও ঘরটাই এখন পড়াশোনা করার জন্য ঠিক জায়গা। তুমি তোমার বইপত্তর গুছিয়ে কাল সকালে চলে আসো। তার আগে ওই ঘর মানদাকে দিয়ে ঝাড়পোছ করিয়ে রাখবোক্ষণ। কিন্তু মনে রেখো, ভুলেও পূবের জানলাটা খুলবে না, কেমন? চাপার আগে ফুসতে ফুসতে ঠাকুরদার ঘর থেকে হন হন করে বেরিয়ে আসে রৌনক। রৌনক ছোট একটি ব্যাটারি চালিত উজ্জ্বল আলো জ্বালিয়ে নিয়ে সজোরে চালিয়ে দিল টেবিল ফ্যানটি। তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো ঘরখানি।
ঘরটি আয়তনে সুবিশাল। ঘরের ভেতর মোট 10টি মোটা মোটা থাম। থামগুলি অপূর্ব কারুকার্য খচিত। গোটা ঘরটিতে জানালা ওই একটি। কেমন একটা ভ্যাপসা গন্ধ আসছে নাকে। রৌনক আর বেশি কিছু ভাবার মধ্যে না গিয়ে আলো আর ফ্যান ঠিকঠাক জায়গা মতো বসিয়ে নিয়ে নিজের বই খাতা নিয়ে বসে পড়ল। ডায়েরির খাপে রাখা স্নেহের ছবিটা বার করলো একবার। ভালোবাসার একটি কোমল স্পর্শে আলতোভাবে তাকে রাঙিয়ে দিয়ে অতঃপর ছবিটি উল্টো করে ওই খাপটিতে রেখে দিল সযত্নে। এখন সমস্ত কিছুকে একপাশে সরিয়ে রেখে ওকে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। অন্য কোনো দিকে মন দিলে এখন ওর চলবে না। ব্যাটারি চালিত বাতিটির আলো অত্যন্ত উজ্জ্বল। এই এত বড় ঘরটির মধ্যেও তার ঔজ্জ্বল্যের তীব্রতা এতটুকুও কম মনে হচ্ছে না। রৌনক বাতিখানা ঘরের কোনায় এনে বড় টেবিলটিতে রেখে নিজের বই খাতা সেখানে গুছিয়ে রাখতে শুরু করলো। কিন্তু সে অনুভব করল এই ঘরটির মধ্যেকার বাতাসের প্রতিটি কণাতেই মিশে রয়েছে নিকষ আধারসম কোনো এক অজ্ঞাত গূঢ় রহস্য। সেই রহস্য যেন কারোর বেঁধে দেওয়া শক্ত বাঁধনের দৃঢ়তায় যন্ত্রণায় আটকা পড়ে আছে আর মুক্তি পাওয়ার জন্য আকুলি বিকুলি করছে ক্রমশ। বাতাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কিছু না জানা শব্দেরা যেন একটু বাঁধন আলগা করে দিলেই বাঁধ ভাঙা বন্যার মতো আছড়ে ভেঙে পড়বে। না, এই মায়া জড়ানো অপার্থিব কোনো এক সুরের মোহে আচ্ছন্ন এমন একটি ঘরে আর যাই হোক পড়াশোনাটা হবে না। রৌনক বুঝতে পারে এই ঘরে বই খাতা নিয়ে বসলেও লেখাপড়ায় মন ওর কিছুতেই বসবে না। কিন্তু তাও কোনো এক অজ্ঞাত অমোঘ টান ও অনুভব করছে, যা ও কোনো মতেই উপেক্ষা করতে পারছে না। ও নিজেই ক্রমশ কেমন যেন মোহাচ্ছন্ন হয়ে পড়ছে ধীরে ধীরে। ও বই খাতা গোছানো মাঝপথে থামিয়ে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো পূর্বের জানালার দিকে। পরিবারের সকলের মুখে রৌনক জন্ম স্তব শুনে আসছে এই জানালা একটি অভিশপ্ত জানালা। এই জানালা খুললেই নাকি জানলার ওপারে উন্মুক্ত হয়ে পড়বে নরকের দ্বার। ও ধীর পায়ে এগোতে এগোতে জানালার সামনেটায় গিয়ে থামল। আলতো হাত রাখল জানলার রাজকীয় কারুকার্য খচিত পাল্লাতে। হাত রাখা মাত্র ও এমন একটা সাংঘাতিক বৈদ্যুতিক শকের মতো একটা কিছু অনুভব করে লাফিয়ে 1 সেকেন্ডের মধ্যে উঠে পড়ে। এই বলে 5-7 পা লাফিয়ে ও পিছিয়ে গেল। ও নিজের হাতটা ধরে বসে পড়ল মেঝেতে। অবাক দৃষ্টিতে লক্ষ্য করল হাতটা মুহূর্তের মধ্যে রক্ত জমাট বাঁধার মতো লাল বর্ণ ধারণ করেছে এবং ধীরে ধীরে সবিস্ময়ে ও দেখতে থাকলো ওর হাতটা আস্তে আস্তে করে স্বাভাবিক বর্ণে ফিরে আসছে। ও একেবারে হতভম্ব হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। অনেকগুলি যন্ত্রণা ক্লিষ্ট মানুষের চাপা আর্তনাদ বহু যোজন দূর হতে ক্রমশ যেন স্পষ্ট হয়ে উঠছিল। ওর কানে ওই যন্ত্রণায় জর্জরিত কিছু মানুষের কণ্ঠের দগ্ধ বেদনার্ত আকুতি যেন ক্রমশ স্পষ্ট হতে শুরু করল। তারা সমস্বরে বলছে, ওরে বাছা, রক্ষা কর আমাদের, মুক্তি দে, মুক্তি দে। ওই আত্মধ্বনি রৌনকের বুকের ভেতরটা যেন এফোঁড় হোঁফোড় করে দিচ্ছিল। ও আর থাকতে না পেরে দুটো কান চাপা দিল সজোরে। এবার ও মনে মনে স্থির করে নিল, যাই হয়ে যাক এ জানলাটা একবার ওকে খুলে দেখতেই হবে।
রৌনক আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ঘরের ভেতরটা হাতড়াতে লাগলো। ও তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো জানালাটির পাল্লা দুটি যে তালা দিয়ে আটকানো রয়েছে তার চাবিটা। খুঁজতে খুঁজতে ক্রমশ ওর তন্দ্রা আসতে শুরু করলো। লম্বা লম্বা হাই উঠতে থাকলো ওর, আর শেষ পর্যন্ত না পেরে ও টেবিলের নিচেই বসে পড়ল। আর তারপর ঘুমানোর জন্য পাতা বিছানাটার কাছাকাছি পৌঁছানোর আগেই তলিয়ে গেল অতল নিদ্রায়। ক্রমশ রৌনক অনুভব করতে শুরু করলো ও আর ইহজগতে নেই। ও পৌঁছে গেছে কোনো এক অন্ধকার জগতে। সেখানে শুধুই নিকষ কালো অন্ধকার ব্যতীত আর কিছুই নেই। এই কালো ফুঁড়ে এক বিন্দু আলোরও বোধ হয় ওর নিকট সম্ভব হচ্ছিল না পৌঁছানোর। তার কারণ ও স্পর্ধা পাচ্ছিল না। হঠাৎ এই অন্ধকারের বুকে দৃশ্যমান হতে থাকলো একরাশ সাদা ধোঁয়া। ধোঁয়া ক্রমশ গাঢ় ও ঘন হতে শুরু করলো। ক্রমশই ওই আলোয় ফুটে উঠতে শুরু করলো কতগুলি মানুষের অবয়ব। ও চোখ কচলে সবিস্ময়ে চাইল সেই দিকে। দেখল ওই মানুষগুলির চেহারা ও মুখমণ্ডল ক্রমশ স্পষ্ট রূপে ধরা দিতে শুরু করেছে ওর চোখে। ওই মুখগুলি ওর ভীষণ চেনা। এই ঘরের প্রবেশ পথের লাগোয়া যে প্যাসেজটি রয়েছে, ওই প্যাসেজের দুই ধার জুড়ে যে অয়েল পেন্টিংগুলি রয়েছে, সেই মুখ প্রতিকৃতিগুলিরই জীবন্ত রূপ এই চেহারাগুলি। হ্যাঁ, রৌনকের চিনতে কিছুমাত্র আর ভুল হলো না। ধোঁয়ার ভেতরে একটু একটু করে ফুটে ওঠা এই অবয়ব, এই মানুষগুলি ওর দণ্ড প্রতাপ পূর্বপুরুষদের জীবন্ত প্রতিরূপ। ক্যানভাসে রং তুলি দিয়ে কয়েদ করে রাখা দাপুটে সেই মুখগুলি আজ যখন রৌনকের সামনে জীবন্ত রূপে দেখা দিল, রৌনক দেখল তাদের এই মুখগুলি যন্ত্রণাক্লিষ্ট, রক্তাক্ত ও আতঙ্কগ্রস্ত। তারা সমস্বরে বলে চলেছেন, ওরে বাছা, রক্ষা কর আমাদের, মুক্তি দে, রক্ষা কর আমাদের, মুক্তি দে, মুক্তি দে। ঘরের জানালার ডান পাশটায় মেঝেটা খুঁড়তে শুরু কর, চাবি হাতে পাবি। ওটা হস্তগত কর বাছা, হস্তগত কর। আমাদের মুক্তি দে বাছা, আমাদের মুক্তি দে, মুক্তি দে আমাদের। তাদের এই আর্তনাদ যেন রৌনকের মাথার ভেতরে দামামা বাজাতে আরম্ভ করল। অগত্যা ধরফর করে উঠে বসল রৌনক। কি ভয়ঙ্কর স্বপ্ন! দু চোখ ডোলে সে ওই টেবিলের নিচ হতে উঠল ধীরে ধীরে। ঘরের ভেতরকার এই গুমোট এবং ভ্যাপসা গন্ধটা ওর নাকে এখন অনেকটাই সয়ে এসেছে। তবুও কিছুক্ষণ আগে হলেও রৌনক ওর পড়াশোনার জন্য ভুল জায়গা নির্বাচন করেছে। এটা বিরক্তির সাথে বারবার সদুক্তির দ্বারা মনে মনে আওড়াতে আওড়াতে বইপত্র গুটিয়ে নিয়ে ঘর থেকে বাইরে যাওয়ার উদ্যোগ নিত। কিন্তু এখন ও একটা সাংঘাতিক চাপা উত্তেজনা আর কৌতূহল নিয়ে উঠে বসে জানালার ডান পাশের মেঝেটা, ঘরের এক পাশে জড়ো করে রাখা কোদাল, বল্লম, বর্ষার স্তূপ হতে একটা কোদাল হাতে তুলে নিয়ে উন্মত্তের মতো কোপাতে লাগলো। বাইরে এত জোরে গান বাজছে যে এই শব্দ কারোরই শ্রুতিগোচর হচ্ছে না। অগত্যা মাটি খুঁড়তে খুঁড়তে সেটা মোটামুটি 6 হাত মতো গভীর হলো। রৌনক পরিশ্রান্ত হয়ে মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। এমন সময় হঠাৎ ও কুড়ুলের গায়ে একটা অদ্ভুত ধরনের উড়ন্ত পতঙ্গ দেখতে পেল। পতঙ্গটির ডানা দুটি টকবকে রক্তের মতো উজ্জ্বল লাল,
তার সুর দুটি অত্যন্তই দীর্ঘাকায়, আর ওই রক্তাভ ডানা দুটিতে একটি করে মরার খুলির চিহ্ন উজ্জ্বল সাদা রঙের দ্বারা ওই মায়াবী আলো আঁধারির ঘরের মধ্যেও স্পষ্টভাবে প্রস্ফুটিত হচ্ছে। রৌনক ভীষণ কৌতূহলবশত ওই পতঙ্গটিকে আরও স্পষ্টভাবে দেখবার জন্য উঠে আসতেই পতঙ্গটি হঠাৎ বং করে উড়ে গিয়ে একেবারে গর্তের ভেতরে ঢুকে গেল। রৌনক ওই অদ্ভুত পতঙ্গটিকে অনুসরণ করে গর্তের ভেতরে উকি দিতেই দেখল পতঙ্গটি একটি কাদা মাখা অথচ চকচকে পুটুলির ওপরে গিয়ে বসেছে। এবার রৌনক অত্যন্ত বিস্ময় নিয়ে ধীরে ধীরে পুটুলি শুদ্ধ পতঙ্গটিকে দুহাতে উঠিয়ে নিল। এবার পতঙ্গটি আবার বং করে উড়ে গিয়ে একেবারে সোজা জানালার গায়ে গিয়ে বসল। রৌনক এবার সেখানকার বাতাসে ভাসমান ইশারাটি চট করে বোধগম্য করে ফেলল ও আর কাল বিলম্ব না করে ওই পুটুলিটি খুলতে ব্যস্ত হয়ে পড়ল। পুটুলিটির মুখে বাঁধা কয়েকশো বছরের পুরনো গিঁটটি অনেকক্ষণ ধরে কসরত করে অবশেষে খুলে ফেলল রৌনক। পুটুলি খুলে রৌনক দেখল ওর ভেতরে সত্যি একখানা চাবির গোছা রয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই চাবির গোছার 10-12টি চাবি আসলে একটি তালা খোলার জন্যই। রৌনক আর দেরি না করে সঙ্গে সঙ্গে চাবির গোছার মধ্যে একটি চাবি দিয়ে কয়েকশো বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা অভিশপ্ত তালাটি খুলতে প্রাণপণ শক্তির প্রয়োগ করতে লাগলো। অনেকক্ষণ ধরে শরীরের প্রায় সর্বশক্তি প্রয়োগ করার পর হঠাৎ সারা ঘর কাঁপিয়ে সজোরে খড়াং শব্দ করে তালাটি খুলে গেল। রৌনক এবার উঠে দাঁড়িয়ে জানলার পাল্লা দুটি ধীরে ধীরে দুই দিকে প্রসারিত করতে শুরু করল। শতাধিক বছরের পুরনো জানালাটি দীর্ঘ যুগ ধরে পড়ে থাকার ফলপ্রসূ জং ধরে এমন দশা হয়েছে যে খুলতে ওকে প্রচণ্ড শারীরিক শক্তি প্রয়োগ করতে হচ্ছে। জানালার পাল্লা দুটি ক্যাঁচ ক্যাঁচ শব্দে দুই দিকে প্রসারিত হলো ধীরে ধীরে। হঠাৎ এক তাল বিশালাকৃতি লেলিহান অগ্নিগোলক একটা কলিজা কাঁপানো বুম শব্দ করে প্রায় আছড়ে এসে পড়ল জানালার পাল্লা ভেদ করে, আর তারপরেই আরও ততোধিক জোরে শব্দ করে সেটি বিস্ফোরণের মতো ফেটে গিয়ে বাতাসে ঘন কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ল ঘরের চারিদিকে। আর সেই ধোঁয়া ফুঁড়ে ঝড়ের মতো দীর্ঘ বন্দিত্ব হতেই অকস্মাৎ মুক্তির উল্লাসে যেন তীরের ফলার মতো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসতে শুরু করলো ডানায় মরার খুলি অঙ্কিত রাশি রাশি সেই রক্তবর্ণ পতঙ্গের ঝাঁক। এই ঝড় থেমে গেলে রৌনক অনুভব করল একটা নেশাতুর সুগন্ধ ওকে যেন হাতছানি দিয়ে ডাকছে। ও যেন মন্ত্রমুগ্ধের মতো ওই হাতছানিতে সাড়া দিয়ে ওই জানালার ভেতরে এসে প্রবেশ করতে থাকলো ধীরে ধীরে। দেখল জানালার ওপারে একটা সিঁড়ি নেমে গেছে ক্রমশ নিচে, চারপাশে কুণ্ডলীকৃত সাদা ধোঁয়া। ও সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো ধীরে ধীরে। যত নিচে নামতে থাকলো ততই সেই মোহাচ্ছন্ন করে তোলা সুগন্ধটি ক্রমশ পরিণত হতে থাকলো একটা বিকট পচা দুর্গন্ধে। সিঁড়ির চতুর্দিকে লেলিহান অগ্নিশিখা তার চারপাশে ক্রমশ স্পষ্ট হতে শুরু করল। সমস্বরে একটা বুক ফাটা হাহাকার আর হৃদয় এফোর ওফোর করে তোলা মর্মবিদারক রোদনধ্বনি। ক্রমশ দুই কানে হাত চাপা দিয়ে বসে পড়ার মতো অবস্থা হলো রৌনকের। কিন্তু এখন রৌনকের জেদ গেছে, এই সিঁড়ির শেষ কোথায় সেটা ওকে দেখতেই হবে যেভাবেই হোক। ও নিচে নামছে তো নামছেই, চতুর্দিকে শুধুই দগ্ধ কঙ্কালের স্তূপ। কোথাও ওই লেলিহান অগ্নিশিখায় জীবন্ত দগ্ধ হচ্ছে কর্ণবিদারক আর্তনাদরত কোনো একজন মানুষ।
রৌনক দুই চোখ বিস্ফারিত করে বিস্ময়ে সমস্ত কিছু দেখে চলেছে নিশ্চুপে। অবশেষে সিঁড়ি যেখানে এসে শেষ হলো সেখানে কাঙালের মতো বুক ভরা আকুতি নিয়ে দুই হস্ত প্রসারিত করে ওর সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন কয়েকজন মানুষ। এদের চিনতে কোনো অসুবিধা হলো না রৌনকের। যে ঘরের অভিশপ্ত জানালাখানি নিয়ে ফিসফাঁস আর চাপা ভীতি দেখে এসেছে রৌনক জন্মস্থক, সে ঘরের প্রবেশপথ ওই সরু প্যাসেজটির দুই ধার বিশিষ্ট জুড়ে এই মানুষগুলেরই তৈল চিত্রাঙ্কন করা প্রতিকৃতিও দেখে এসেছে জন্মস্তক। আর এদেরকেই এইমাত্র ঘুমের ভেতরে স্বপ্নে দেখেছে রৌনক খানিকক্ষণ আগে। ও অবাক বিস্ময়ে দেখতে থাকলো শৌর্যের সাথে উন্নতিশীল সেই সব প্রতিকৃতির মানুষগুলি আজ ওর সামনে কি অবর্ণনীয় দিনহীন কঙ্কালের মতন। ওদের পরিশ্রান্ত শীর্ণ ও ক্লিষ্ট দুই চোখ মেলে দুই হাতের তালু ওর সামনে প্রসারিত করে ভিখারির ন্যায় করুণ কণ্ঠে শুধু মিনতি করে চলেছে, মুক্তি দে বাছা, আমাদের মুক্তি দে, দে আমাদের মুক্তি দে বাছা, বাছা আমাদের মুক্তি দে, দে। রৌনক এইসব দেখে শুনে প্রচণ্ডভাবে বিচলিত হয়ে পড়ল। ও এখন পরিষ্কার বুঝতে পারছে ও এখন ওর রক্ত মাংসের শরীরটা নিয়ে যেখানে এসে পড়েছে সেটা একটা অপার্থিব জগৎ। বাইরের দুনিয়ার সঙ্গে সমস্ত যোগাযোগ ওর ছিন্ন হয়ে পড়েছে খানিকক্ষণ আগে। জানালাখানি খোলা এ বাড়িতে ভীষণভাবে নিষিদ্ধ। কয়েক শতাব্দী ধরে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে অক্ষুণ্ণভাবে। ও আন্দাজ করে নিয়েছিল নিশ্চয়ই সকলের ধারণা এই জানালা খোলার সঙ্গে যুক্ত রয়েছে একটা কোনো ভয়াল সর্বনাশের অশনি সংকেত। তবে ও মানুষের এই ধরনের বিশ্বাসকে আমল দেয়নি কোনো কালেই। একখানা জানালা বন্ধ হওয়া অথবা খোলার সঙ্গে এই পরিবারের কোনো ইতিহাস জড়িয়ে থাকতে পারে, এটা ভেবেই বরাবরই হাসি আসত ওর। কিন্তু আজ নিজের চোখ কান সব একসঙ্গে ওর এতদিনের এই অবিশ্বাসের মুখে প্রতিটা মুহূর্তে এইভাবে বিদ্রূপ ছুড়ে দিতে শুরু করল। তখন ক্ষণিকের জন্য পুরোপুরি হতভম্ব স্থবির হয়ে পড়ল রাতুল। কিন্তু রাতুল বরাবরই যথেষ্ট সাহসী ছেলে। ভয় ডরটা ওর বরাবরই কম। আস্তে আস্তে নিজেকে ঠিক সামলে নিল রাতুল। যন্ত্রণাক্লিষ্ট কঙ্কালসার ওই মানুষগুলির চোখের দিকে মেলালো দৃষ্টি। ঠান্ডা গলায় বলল, আপনাদের আমি চিনতে পেরেছি। আমি আপনাদের অনেক গল্প শুনেছি বাপ ঠাকুরদার কাছে, কিন্তু কিন্তু এটা কোন জায়গা, আর আপনারা এখানে এলেনই বা কিভাবে? আর আপনারা এইখানে আমাকে ডেকে এনেছেন কেন? আমার কাছে কি চান? আপনারা কি চান? মুক্তি, মুক্তি চাই, মুক্তি। তীব্র আকুতিতে মিশ্রিত সম্মিলিত এই চিৎকারের প্রতিধ্বনিতে যেন সেখানকার চারপাশ কেঁপে উঠল ভীষণভাবে। একটা চাপা হালকা হাসি। মুক্তি? কিন্তু আমি কি করে দেব আপনাদের মুক্তি? আমার পক্ষ থেকে যে মুক্তি দেওয়া সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। মুক্তি? কিন্তু কিন্তু আমি কি করে দেব আপনাদের মুক্তি? আমার দ্বারা যে আপনাদের মুক্তি দেওয়া সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। ওই শীর্ণকায় বিদেহী আত্মাদের একজন বলে উঠল, আমি বলবো তোমায়, আর কোনো লুকোছাপা নয়। সমস্ত পাপের জট আজ ছাড়াবো এক এক করে, এক এক করে। এই বলে তিনি শুরু করলেন তার কাহিনী।
সে প্রায় ৩০০ বছর আগের কথা। এ রাজ্যের বড় জমিদার ছিলেন রাজা সূর্যকান্ত বর্মন। দেশে তখন মুঘলদের রাজত্বকাল থাকলেও এ রাজ্যের লোকেরা তাকেই রাজা হিসেবে মান্যগণ্য করত। আমি ছিলাম তার খাস বেয়ারা। আমি রাজার ফাই ফরমাস খাটবার জন্য বহাল চাকরদের সঙ্গে এই রাজমহলের ভেতরেই থাকতাম, আর তাদের সাথে মিলেমিশে রাজার ফাই ফরমাস খাটতাম। রাজার আনুগত্য আর বাৎসল্যে আমার জীবন কাটছিল বেশ, কিন্তু আমার সমস্যা ছিল অন্য জায়গায়। একদিন রাজার পদসেবা করার সময় তার প্রিয় কন্যা রুক্মিণী আসলেন তার সাথে দেখা করতে। রাজা তখন হাতের ইশারায় আমাকে ইশারা করে সেখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমি তৎক্ষণাৎ সেখান থেকে সরে যাই, কিন্তু তারা কেউই লক্ষ্য করেননি ঘরের পর্দার আড়াল হতে রুক্মিণীর বক্ষদেশের দিকে তাক করা আমার কামুক দৃষ্টি। হ্যাঁ, ওই দিন হতেই আমার যেন রোগ চেপে গিয়েছিল। কিন্তু কি করি? এ তো আর গাগঞ্জের চাষাভুষো ঘরের মেয়ে নয় যে উসখুস করা আমার এই লালসাকে প্রশ্রয় দিতে পারবো। এ যে স্বয়ং জমিদারের কন্যা। কি করি? মনের আগুন মনেই চেপে নিলাম। অগত্যা দিন চলতে লাগলো, কিন্তু ক্রমশ বুঝতে পারলাম আমার মনটা এতটাই উচাটন হয়ে পড়েছে যে কোনো কাজে আর মন বসাতে পারছি না। আমার রক্তের প্রতিটি কণা এমন তপ্ত লাভার মতো ছটপট করতে শুরু করে দিয়েছে যে আমি নিজেকেই নিজে সামনে রাখতে আর পারছি না। একটা সময় আমি মনে করলাম, জন্মেছি যখন মরতে একদিন হবেই, আজ নয়তো কাল। একবার যদি এই রুক্মিণীর শ্বেত শুভ্র শরীরখানি মনের আশ মিটিয়ে চেখে নিই, তাহলে মৃত্যুদণ্ডেও কোনো আফসোস থাকবে না আমার। আমি মনে মনে একটা ঘৃণ্য ষড়যন্ত্রের ছক কষতে আরম্ভ করে দিলাম। একদিন দুপুরে রাজকুমারী রুক্মিণীর স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সারা শরীরে হলুদ চন্দন আর ফুলের পরাগ মিশ্রিত সুগন্ধির প্রলেপ দিচ্ছিল তার দাসীরা। এরপর যখন রুক্মিণী তার এক ঢাল ঘন কালো চুল খুলে একাকিনী এগিয়ে আসছিলেন স্নানঘরের দিকে, আমার ভেতরের পিশাচটাকে শান্ত করে রাখাটাই নিজের সঙ্গে নিজের প্রচণ্ড লড়াই মনে হচ্ছিল। রুক্মিণী জানতেন না কোন ফাঁদে পা দিতে যাচ্ছেন তিনি। কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে রয়েছে তার জন্য। তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি যে তার স্নানঘরের পদ্মফুল সদৃশ্য অপূর্ব সুন্দর কারুকার্য খচিত স্নানের টপটির ভেতরে আজ আর জল নয়, তার সুদৌল শরীরখানি ভক্ষণ করার জন্য লাল ছড়িয়ে বসে রয়েছে এক মানুষরূপী কামুক পিশাচ। এই রাজবাড়ির সংলগ্ন একটা বিরাট পুষ্করিণী ছিল। তারই সংলগ্ন একটি জায়গাতে জমিদার কন্যা রুক্মিণীর মনের মতো করে তার জন্য সুসজ্জিত রূপে প্রস্তুত করা হয়েছিল একটি অপূর্ব স্নানঘর। জমিদার কন্যার এই স্নানঘরখানি সম্পূর্ণরূপে পুরুষ বর্জিত। ওই স্নানঘরের আশেপাশে যদি কোনো পুরুষের পা পড়ে যায় ভুলক্রমে, তাহলে তার যে আর প্রাণে বাঁচার কোনো আশাই থাকে না। এটা আমি খুব ভালো করেই জানতাম। আর যদি কেউ কোনোভাবে জেনে যায় যে আমার মতো একজন তুচ্ছ বেয়ারা খোদ জমিদার কন্যার স্নানঘরের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে, তাহলে আমার শরীরে যতগুলো টুকরো করা হবে তা গোনা মানুষের অসাধ্য হবে। এটাও আমি ভালোভাবেই জানতাম, কিন্তু আমার ভেতরে ভয়ঙ্কর রোগ চেপে গিয়েছিল। আমার মনের ভিতরে কেউ যেন ভীষণভাবে গর্জন করে বলছিল, এমন একখানি কুকুরের জীবন ধুকে ধুকে দীর্ঘদিন নিজেকে শেষ করতে করতে মরার চাইতে একদিন মনের সমস্ত লালসা কামনা মিটিয়ে নিয়ে স্বর্গীয় সুখ লাভ করে তারপর মরাই ঢের ভালো।
আমার নেশা আর রোগ দুই চেপে বসেছিল ভীষণভাবে। সকলের চোখ এড়িয়ে কৌশল করে কিভাবে যে আমি রুক্মিণী দেবীর এই স্নানের টপটির ভেতরে এসে নিজেকে লুকিয়ে নিয়েছিলাম সেটা একমাত্র ঈশ্বরই জানেন, আর আমি জানি। রুক্মিণী দেবীর পায়ের শব্দ স্পষ্ট হচ্ছিল একটু একটু করে, আর আমার ভেতরে যেন প্রতিটি মুহূর্তে শত শত বিষধর সাপ শত শত ফনা তুলে জেগে উঠছিল সোল্লাসে। অবশেষে স্নানঘরের দরজার কাছে এসে থেমে গেল সেই পায়ের শব্দ। দ্বার বন্ধ করার শব্দ শুনতে পেলাম সকর্ণে। আমার মনে হলো এটা শব্দ নয়, আমার যাবতীয় লালসার অবসানের মাহেন্দ্রক্ষণ, আর আমার সমস্ত কুপরিকল্পনার ছাড়পত্র। রুক্মিণী স্নানঘরের ভেতরে ঢুকে এলেন একা। তারপর স্নানঘরের দরজাখানি বন্ধ করে ভেতর থেকে আটকে দিলেন। ধৈর্যের বাঁধ আমি আর রাখতে পারছিলাম না। স্নানের টপ থেকে চোখটা অল্প তুলে যা দেখলাম তাতে আমি আমার সমস্ত বাহ্য জ্ঞান বোধ দ্রুত বেগে লোপ পেতে শুরু করলো। আমি দেখলাম একটা একটা করে পোশাক খুলে রুক্মিণী নিজের শরীর অনাবৃত করতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই রুক্মিণী নিজেকে সম্পূর্ণভাবে নিরাবরণ করে নিলেন। তারপর গুনগুন করে গান গাইতে গাইতে তার পদ্মফুল সদৃশ সুদৃশ্য স্নানের টপটিতে প্রবেশ করতে উদ্যত হলেন। ব্যাস, তার ঠিক এক মুহূর্তের মাথায় তার ওই অনাবিল ফুরফুরে মেজাজ আর খুশি বদলে গেল বিনা মেঘে বজ্রপাত সদৃশ অযাচিত আতঙ্কে। তবে চিৎকার করার সুযোগ তিনি পেলেন না। তার মুখ আমি চেপে ধরেছিলাম আমার বজ্র মুষ্টি দ্বারা। মনে মনে অনুভব করছিলাম এক রাজকীয় তৃপ্তি, যাকে স্পর্শ করার কথা স্বপ্নেও চিন্তা করাটাও গ্রামের যে কোনো পুরুষের জন্য দুঃসাধ্য ছিল। আজ সেই এখন পুরোপুরি আমার হাতের মুঠোয়। স্ফূর্তি আর উল্লাস তখন আমার মস্তিষ্কের ওপরে এমনই উদ্দাম নৃত্য আরম্ভ করে দিয়েছে যে পাপ পুণ্য ইহকাল পরকালের হিসাব, এমনকি মৃত্যু ভয়ও তার ফুটকারে উবে গেল নিমিষের মধ্যে। রুক্মিণীর মুখ আমি এতটাই জোরে চেপে ধরেছিলাম যে সেই চাপের ধকল সইতে না পেরে দম বন্ধ হয়ে আসলো রুক্মিণীর। নিমিষের মধ্যেই জ্ঞান হারালেন তিনি। দু চোখ বন্ধ হয়ে এলো তার। নিস্তেজ হয়ে নেতিয়ে পড়লেন আমার হাতের ওপরে। এমন আত্মসমর্পণের পর আমি আর কাল বিলম্ব করিনি। পদ্মদল সদৃশ কোমল দেহখানির ওপর যেভাবে আমার আঁখ পেশার পৈশাচিক খেলা চলল কিছুক্ষণ ধরে, তার নীরব সাক্ষী হয়ে রইল শুধু ওই স্নানঘরের চারটি স্থবির দেওয়াল। উত্তেজনা আমার এতটাই চরমে ছিল যে আমার শরীর খুব তাড়াতাড়ি এলিয়ে পড়ল এক রাশ ক্লান্তি আর অনির্বাচনীয় এক স্বর্গীয় পরিতৃপ্তি নিয়ে। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমার অন্তিম সময় আসতে আর খুব বেশি দেরি নেই, কারণ এই স্নানঘরে জনমানুষের চোখ এড়িয়ে যেভাবে এসে পৌঁছেছিলাম, এখান থেকে বেরানোর সময় আমার ভাগ্য আমার ওপর ততটা সদয় হওয়ার সুযোগ অত্যন্তই কম দেবে। আর একবার যদি ধরা পড়ে যায় তাহলে আমার মৃত্যু যতখানি ভয়ঙ্কর হতে চলেছে, এই পৃথিবীতে কারোর এতটা ভয়ঙ্কর মৃত্যু হয়নি আর হওয়ারও নয়। সামনে পড়ে রয়েছে রুক্মিণীর নিরাবরণ অচৈতন্য দেহখানি, আর তার কোমরের পাশ হতে বেরিয়ে আসছে রক্তের ধারা। এইবার প্রথম আমার শরীরের সমস্ত রোমকূপ দাঁড়িয়ে গেল ভয়ে। এতদিন ধরে আমার ভেতরে চলতে থাকা একটা ভয়াল নেশার ঘোর এতক্ষণে কেটে গেল পুরোটাই। এতক্ষণে আমার ঠিকভাবে বোধগম্য হলো কি ভয়ঙ্কর সর্বনাশটাই না আমি ঘটিয়ে দিয়েছি।
এবার আমার মনের ভিতরে ভীষণভাবে জাগার দিয়ে উঠল মৃত্যু ভয়। হায় হায়, ক্ষণিকের মজা লোটার জন্য আমি আমার আস্ত জীবনটাকেই শুলে চড়ালাম। এটা অন্তত বুঝতে আমার বেগ পেতে হয়নি যে রুক্মিণী যদি একবার ওর এই অচৈতন্য অবস্থা কাটিয়ে উঠে জেগে যায়, তাহলে ওই মুহূর্তটাই হবে আমার অন্তিম লগ্নের ঘণ্টা ধ্বনি। না, রুক্মিণীকে আর প্রাণে বাঁচিয়ে রাখা যাবে না। একবার যদি এই দুষ্কর্মের কথা কেউ জেনে ফেলে, তাহলে রুক্মিণীর ইজ্জত নষ্ট করার জন্য শাস্তি আমার কোনো অংশে কম হবে না। তার চেয়ে ইজ্জত নষ্ট করবার পরে একেবারে প্রাণে মেরে ফেলে যদি একবার সকলের চোখ এড়িয়ে স্নানঘর থেকে পালিয়ে যেতে পারি, তাহলে আমি পরিত্রাণ পেলেও পেয়ে যেতে পারি। রুক্মিণীর স্নান করার সময় কেউ যাতে সেই চত্বরে না যায়, এই বিষয়ে জমিদার মশাইয়ের কড়া হুকুম রয়েছে। এমনকি কোনো চাকরানিরও সেখানে যাওয়া নিষেধ ওই সময়ে। অতএব চারিদিকটা যে শুনশান সেটা আমি ভালোভাবেই জানতাম। আর রুক্মিণী বেশ অনেকটা সময় নিয়েই স্নান করে, কিন্তু সেই সময়ের মেয়াদও ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল। আর কিছুক্ষণের মধ্যেই যে স্নানঘরের কাছাকাছি রুক্মিণীর দেখাশোনা করার জন্য বহাল করা চাকরানি আর দেহরক্ষীর এসে হাজির হতে চলেছে, এটা মনে আসতেই আমার বুকের ভেতরে যেন শত শত কামারের হাতুড়ি পেটা আরম্ভ হলো। আর সেই সাথে আমি চেয়ে দেখলাম একটু একটু করে চেতনা ফিরে আসছে রুক্মিণীর। আমি আর কাল বিলম্ব করলাম না, সঙ্গে সঙ্গে আসরিক শক্তি প্রয়োগ করে ওর গলা জোরে টিপে ধরলাম। আর দেখলাম দম বন্ধ হয়ে আসছে রুক্মিণীর। অতঃপর ওর শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেল। ওর প্রাণহীন দেহখানি ফের লুটিয়ে পড়ল মেঝের ওপরে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে আমি অত্যন্ত সুকৌশলে স্নানঘর হতে বেরিয়ে এসে চারপাশটা একবার সভয়ে দেখে নিলাম। জমিদারের হুকুম মতো দরজার কাছাকাছি কেউ ছিল না, কিন্তু স্নানঘরের এই চত্বরটি খানিক দূর হতেই ভেসে আসছিল কিছু মেয়েলি কথোপকথন আর হাসি কথার মৃদু আভাস। আমি আর কাল বিলম্ব করলাম না, অত্যন্ত সুকৌশলে সকলের নজর এড়িয়ে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমি সমস্ত সন্দেহের ঊর্ধ্বে চলে গিয়েছি। কারণ এই পুরো ব্যাপারটাই ঘটেছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে। আমার মধ্যাহ্নের ভোজন করার জন্য বরাদ্দ সময়ের ভেতরেই পুরো কাজটা সন্তর্পণে শেষ করে নিয়েছি আমি। সকলে জানে আমি নিজের ঘরে এসে ভোজন করছি। নিজের ঘরে না ঢুকে আমি কোন দিকে এসেছি সেই দিকে লক্ষ্য করেনি কেউ। আমার মতো একটা তুচ্ছ বেয়ারার মাথায় যে রুক্মিণী স্নানঘরের আশেপাশে আসবার চিন্তাও আসতে পারে, এটা সকলের কল্পনারও অতীত। আমার নিজের ঘর পর্যন্ত চলে আসতে খুব বেশি সময় লাগেনি। আর ওই দিন রাত্রি পর্যন্ত আমি অভুক্ত রয়ে গেলাম বটে, কিন্তু পরিত্রাণ পেয়েছি। গেলাম নিজের ভয়ঙ্কর পরিণতির কবল থেকে বেঁচে। আমি রুক্মিণীর স্নানঘর থেকে পালিয়ে নিজের ঘরে এসে পৌঁছানোর খানিক পরেই শুরু হয়ে গেল বিরাট শোরগোল। এরপর ক্রমে এই জমিদার বাড়ির অন্দরমহলে রুক্মিণীর মৃত্যুর খবরটা ছড়িয়ে গেল। জমিদার সূর্যকান্ত বর্মন তার একমাত্র কন্যা রুক্মিণীর মৃত্যুতে এতটাই শোকস্তব্ধ হয়ে পড়লেন যে নিজের স্বাভাবিক স্থিতিটাই ক্রমে হারাতে শুরু করলেন। কারণ রুক্মিণী ছিল জমিদার মহাশয়ের একমাত্র প্রাণ। ওর এই রকম একটা অকাল অপমৃত্যুর শোক আর নিতেই পারলেন না তিনি। বস্তুত রুক্মিণীর স্নানঘরের দরজা পর্যন্ত পা রাখবার সাহস এখানে কোনো দাসীর পর্যন্ত নেই।
সেখানে কোনো এক বেয়ারা যে এমন দুঃসাহস রাখতে পারে, এটা সকলেরই কল্পনার ঊর্ধ্বে ছিল। সবাই এখন সন্দেহের তালিকায় নাম ভরতে শুরু করলো জমিদার মহাশয়ের প্রভাব প্রতিপত্তিশালী শত্রুদের। হত্যাকারীর খোঁজ করতে করতে জমিদার মহাশয়ের সমস্ত বোধ বুদ্ধি একেবারেই বিলুপ্তির পথে চলে গেল। আমি ছিলাম তার অত্যন্ত প্রিয় খাস চাকর। আমার করা সেবা যত্নের থেকে যে আরাম তিনি পেতেন, তা তিনি অন্য কোনো চাকরের হাতে সেইভাবে পেতেন না। একথা তিনি আগে আমাকে একাধিকবার বলেছেন। এমনকি তিনি মাঝে মধ্যে অল্প বিস্তর পুরস্কৃতও করেছেন। এমন একটা হৃদয় বিদারক স্পর্শকাতর সময়ে এক সকালে আমি যখন তার পা টিপে দিচ্ছিলাম, তখন হঠাৎই তিনি কেঁদে কেটে আমার কাছেই ভেঙে পড়লেন। আমি দেখলাম এখন জমিদার মহাশয়ের যা অবস্থা, তাকে যে যেমন বলবে, যে যা বোঝাবে, তিনি তাই বুঝবেন। যুক্তি দিয়ে কোনো কিছু ভাববার বা বিচার বিবেচনা করবার ক্ষমতা তিনি পুরোপুরি হারিয়ে বসে রয়েছেন। ওই সময় আমার মাথায় খেলে গেল একটা ধূর্ত অভিসন্ধি। আমি জমিদার মহাশয়কে বলতে শুরু করলাম, রুক্মিণীকে কে হত্যা করেছে সেটা আমি জানি জমিদার বাবু। এবার যুক্তি বুদ্ধি হারিয়ে বসা জমিদার মহাশয়কে আমি পুরোপুরি নিজের হাতের খেলনা হিসেবে ব্যবহার করতে শুরু করে দিলাম। আজ এটা দিন, তাহলে কে খুন করেছে আমি বলবো। আজ ওটা দিন, তাহলে কে খুন করেছে আমি সেটাও বলবো। এভাবে খেলতে খেলতে একে একে তার সমস্ত ধন দৌলত, এই সুবিশাল প্রাসাদ তুল্য বাড়িটা এবং সবশেষে তার জমিদারিটাও পর্যন্ত কুক্ষিগত করে নিয়ে তাকে পথের কাঙাল করে একদিন তাকে এই জমিদার বাড়ি থেকেই দূর দূর করে তাড়িয়ে দিলাম। সেই থেকেই বংশ পরম্পরায় জমিদার বাড়ির ফাই ফরমাস খাটা এই খাস চাকর হয়ে গেল খোদ জমিদার। মেঘ না চাইতেই জলের মতো অকস্মাৎ অর্থ বিত্ত প্রতিপত্তির মালিক হয়ে আমার দিন কাটছিল বেশ রমরমে। কিন্তু হঠাৎ আমার জীবনে দেখা দিতে শুরু করলো এক ভয়াল দুর্যোগের ঘনঘটা। মানুষের সাথে কথা বলার সময়ে, আহারের মাঝে, নিদ্রার সময়ে অষ্টপ্রহর আমার সাথে ছায়ার মতো লেপ্টে থাকত রুক্মিণীর প্রেতাত্মা। সে উঠতে বসতে, শুতে খেতে, এমনকি চলতে ফিরতেও তার ক্রোধান্বিত দুই রক্তবর্ণ চোখ দিয়ে প্রতিহিংসার আগুন ঝরিয়ে আমাকে প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে যেন মনে করিয়ে দিত আমার কৃতকর্ম, অর্থাৎ আমার পাপের কথা। তার ওই বজ্র কঠিন রক্তচক্ষু নিঃসৃত ক্রোধের অগ্নিশিখায় আমি প্রতিনিয়ত যেন ভস্ম হতে থাকলাম। ধীরে ধীরে আমার সমস্ত কাজকর্মে ভুল ত্রুটি হতে শুরু করলো। শরীর জুড়ে আরম্ভ হতে থাকলো রোগ ব্যাধির তাণ্ডব। আমি ক্রমশই মৃত্যু মুখে যাত্রা করতে থাকছিলাম একটু একটু করে। অপরদিকে এও বুঝতে পারছিলাম যে আমার বিশ্বাসভাজনদের মধ্যে কেউ কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছে আমার এই অবস্থার সুযোগ নিয়ে। আমি ক্রমশই মৃত্যু মুখে ঢলে পড়ছি, আর চোখ মেলা মাত্রই দেখছি আমার শয্যায় আমার মাথার কাছেই বসে রয়েছে সেই প্রেতাত্মা। সে আমার মাথায় হাত বোলাতে বোলাতে প্রতিহিংসাপূর্ণ কণ্ঠে ঘুম পাড়ানি গান গেয়ে চলেছে মিহি সুরে। জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ধরিত্রী কাঁপিয়ে তোলা কণ্ঠে আমাকে অট্টহাসির আস্ফালনে বলে চলেছে, মরবি মরবি, বংশশুদ্ধ ছারখার হয়ে মরবি, তুই ছারখার হয়ে মরবি। আমি আমার আসন্ন সর্বনাশ নিজের চোখের সামনে হতে দেখেছিলাম প্রতি মুহূর্তে। আমি বুঝেছিলাম
এই প্রেতাত্মাকে কোনোভাবে রোধ করা বা গুম করে আটকে রাখা দরকার। আর তা না হলে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি লোক পাঠিয়ে একজন তান্ত্রিককে ডেকে পাঠালাম আর সবিস্তারে তাকে সমস্ত কিছু জানালাম। তিনি সব কিছু শুনে টুনে নিদান দিলেন রুক্মিণী জীবদ্দশায় ঈশ্বরের ব্রততে নিজেকে উৎসর্গ করেছিল ও অনেক পুণ্য অর্জন করেছিল। তার মতো নিষ্কলঙ্ক পবিত্রতা খুব কম মানুষের মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব। এছাড়া জীবদ্দশায় রুক্মিণী তন্ত্র সাধনাতেও দীক্ষা লাভ করে সেই সম্পর্ককে সম্যক জ্ঞান অর্জন করেছিল। রুক্মিণীর ভিতরে তাই রয়েছে দৈব শক্তি। এই দৈব শক্তি সম্পন্ন পবিত্র আত্মা যখন পাপের সংহার করার জন্য এইভাবে উদ্গ্রীব হয়ে উঠেছে, তখন তাকে ঠেকানো রীতিমতো দুঃসাধ্য। একমাত্র অপবিত্র পৈশাচিক শক্তি দ্বারাই ওর এই অপ্রতিরোধ্য গতি রোধ করা সম্ভব হলেও হতে পারে। পৈশাচিক শক্তির অস্তিত্ব টের পেলেই এই দৈব শক্তি সম্পন্ন পবিত্র বিদেহী আত্মা আর এই রাজবাড়ির ধারে পাশে ঘেঁষবে না। তার দেওয়া বিধান অনুসারে তখন থেকে শুরু করে আগামী 3 পুরুষ একটি করে সন্তানবতী অন্তঃসত্ত্বা নারীর শিরচ্ছেদ করে তার ওই মুন্ডহীন ধরের সাথে প্রতিক্রিয়ার মাধ্যমে সম্ভোগ করে তাকে অপবিত্র করতে হবে এবং এরপর ওই মৃত শরীরের উপরেই সব সাধনা করে মন্ত্রপুত করতে হবে ওই মুন্ডহীন নারী শরীরটি। এরপর ওই মন্ত্রপুত ধরটি জমিদার বাড়ির একটি ঘরে থাম তৈরি করে তার ভিতরে সংরক্ষণ করতে হবে। 3 পুরুষ কেটে যাওয়ার পর ওই বিদেহী আত্মা চিরকালের মতো প্রতিশোধ স্পৃহা ত্যাগ করে পরলোকে গমন করবে, আর কোনো ভয় থাকবে না। আমার বংশের ওপর আর কোনো বিপদের আঁচ আসবে না। আমি তার এই কথা শুনে আর কাল বিলম্ব করলাম না। তান্ত্রিকের সঙ্গে যে ঘরে বসে এই কথোপকথন চলছিল, সেই ঘরে তখনই আমাদের জল খাবার নিয়ে যে অষ্টাদশী তন্নী সুন্দরী পরিচারিকার আগমন ঘটেছিল, তাকেই তালি বাজিয়ে লোক ডেকে কয়েদ করালাম এবং দিন কয়েকের মধ্যেই এই জমিদার বাড়ির মন্দিরে সেই মেয়েটির শিরচ্ছেদ করা হলো। তারপর ওর সেই মুন্ড ও ধরের মধ্যে তান্ত্রিক নিজের কাঁধে সযত্নে তুলে নিলেন রক্তের লালে স্নান করে ওঠা যন্ত্রণাক্লিষ্ট সদ্য ছটফট করে বন্ধ হয়ে পড়া নিথর দেহখানি। তারপর সবেগে ঢুকে এলেন এই ঘরটাতে, যে ঘরের জানলা এখন তুমি খুলেছ। তারপরে সেই ঘরে বন্ধ দরজার আড়ালে তান্ত্রিক আমাকে নির্দেশ দিলেন পরিচারিকার ওই মুন্ডহীন ধরের সঙ্গে প্রতিক্রিয়া করে সম্ভোগের মাধ্যমে তাকে অপবিত্র করতে হবে। নারী শরীরের প্রতি আমার লালসা বরাবরেরই। এখানে কোনো জাত ধর্ম বিচারের বালাই আমার অন্তত কোনো কালেই ছিল না, কিন্তু তা বলে একটা শিরচ্ছেদ করা মুন্ডহীন নারী শরীরের সাথে সম্ভোগ। আমার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসতে লাগলো এটা শুনে। গুলিয়ে উঠতে লাগলো সারা শরীর। পৈশাচিক শক্তিকে ডেকে আনার অভিপ্রায় নিয়ে যে কার্যে লিপ্ত হয়েছি আমি, তাতে ক্রমশ আমি নিজেই যে রূপান্তরিত হতে চলেছি একটা জলজ্যান্ত রক্ত মাংসের পিশাচে। আমার ভেতরে কুণ্ঠা আর আড়ষ্টতা দেখে এবার জোর হুঙ্কার দিয়ে আমায় তিরস্কার করে উঠলেন তান্ত্রিক। আমি ভয়ে আরও 4 পা পিছিয়ে গেলাম। তান্ত্রিক গর্জন করে বলে উঠলেন, পিশাচ সাধনায় যদি বাধা পড়ে তাহলে তার রোষানল হতে কারোর পরিত্রাণ নেই। সবকিছু একেবারে ছারখার হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে। চারপাশের সমস্ত কিছু শ্মশান হয়ে যাবে। কি আর করার, একান্ত নিরুপায় হয়ে আমি প্রস্তুত করে নিলাম নিজের মনকে। তারপর দরজা বন্ধ। ঘরের ভেতরে শুধু তান্ত্রিক আর আমি নিজে।
মাঝখানে এই মুন্ডহীন নিথর দেহটি রাখা রয়েছে। তান্ত্রিক বসে গেলেন যজ্ঞকুণ্ডের পাশে, যজ্ঞের আয়োজন করতে শুরু করলেন। সাথে শুরু করলেন একাগ্রচিত্তে মন্ত্রোচ্চারণ। আমি এখন এই পরিস্থিতির হাতের কাঠ পুত্তলিকা ভিন্ন আর কিছুই যে নই, সেটা উপলব্ধি করতে পারলাম। কি আর করার, সামনে যজ্ঞকুণ্ডের সামনে মন্ত্রোচ্চারণরত তান্ত্রিক মগ্ন তার সাধনাতে, আর আমি এক এক করে নিজের বস্ত্র উন্মোচন করে নিজেকে সম্পূর্ণ বিবস্ত্র করে নিয়ে তারপর নিজের ভেতরের কার্যটাই একটা পিশাচকে জাগিয়ে তুললাম। এক শরীর কাম ক্ষুধা নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওই মুন্ডহীন নগ্ন শরীরটার ওপরে। যজ্ঞকুণ্ডে কাঠ পোড়ার চিরবির শব্দের সাথে সাথে প্রতিধ্বনিত হতে থাকলো তান্ত্রিকের মুখ হতে উচ্চারিত দুর্বোধ্য মন্ত্র, আর মন্ত্রোচ্চারণের মাঝে মাঝে আমার শরীরের ওপর তান্ত্রিক ছেটাতে থাকলেন শিরোচ্ছেদ হওয়া কাটা মুন্ড হতে নিঃসৃত হওয়া রক্ত। আমি জাগতিক সব কিছুকে উপেক্ষা করে নিজেকে শুধুই অবগাহন করতে থাকলাম কাম পৈশাচিকতার অতল গর্ভে। সময় অতিবাহিত হতে থাকলো তার নিজের গতিতে। এইভাবে কখন রাতের অন্ধকার কেটে ক্রমে আকাশ ফর্সা হতে শুরু করেছে সেটা টের পাওয়ার মতো পরিস্থিতিতে আর ছিলাম না আমি সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ে রয়েছি মুন্ডহীন এক নারী দেহের পাশে। কিন্তু তান্ত্রিকের চোখে তখনও কোনো ক্লান্তি নেই, নেই কোনো ক্ষুধা বা পিপাসার্ত জৈবিক অনুভূতি। সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন তিনি। ক্রমে যখন আস্তে আস্তে করে আমার অক্ষিপরব উন্মোচিত হতে শুরু করলো, তখন আবছা দৃষ্টিতে আমি দেখলাম তান্ত্রিক সব সাধনা করছে, তবে সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। ফের সব দৃশ্যগুলি ভীষণভাবে আবছা হতে শুরু করলো আমার। আস্তে আস্তে আমি পুনরায় চেতনা হারালাম। যখন আমার চেতনা ফিরল, আমি তখন বিছানায় শয্যাশায়ী, সারা শরীরে যেন বিষের মতো ব্যথা। আমার বিছানার পাশেই একটা আরাম কেদারায় বসে রয়েছেন সেই তান্ত্রিক, যেন আমার চেতনা ফেরার অপেক্ষাতেই বসেছিলেন তিনি। আমি চোখ মেলে তার দিকে চাইতেই তিনি বজ্র গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, যত তাড়াতাড়ি পারো তোমার স্নান আহারাদি সেরে নাও, তোমার অতি প্রয়োজনীয় আর একটা কাজ বাকি আছে, সেই বিষয়ে আলোচনা করতে হবে। আমার মন বলে উঠল, এরপরেও আর কি বাকি থাকতে পারে? জমিদারের চাকর ছিলাম, তার হাত পা টিপে সেবা যত্ন করে অতিবাহিত করতাম একটা তুচ্ছাতি তুচ্ছ জীবন। সেই আমি কিনা এসব ভয়ঙ্কর পৈশাচিক কাজ নিজে হাতে করব? না না, এ কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু কি আর করা যাবে, একবার যখন পাপের পাক মেখে নিয়েছি তখন তখন তার থেকে নিষ্কৃতি পাওয়াও তো আর এত সহজ নয়। মুখে তান্ত্রিকের কথায় সম্মতি জানিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। দুপুরের আহারের পর আবার এই ঘরের দরজা বন্ধ করে আমি আর তান্ত্রিক বসলাম মুখোমুখি, আর আমাদের দুজনের মাঝে শায়িত আমার দ্বারাই ভুক্ত উচ্ছিষ্ট পরিচারিকার মুন্ডহীন ধর। বলা বাহুল্য, আমার ততক্ষণে লজ্জা ঘেন্না ভয় সবকিছুই পুরোপুরি লোপ পেয়ে গিয়েছে। আমি সাবলীলভাবে বসে সোজাসুজি তাকালাম তান্ত্রিকের চোখের দিকে। তান্ত্রিক গভীর কণ্ঠে বললেন, মন্ত্রপুত এই মুন্ডহীন ধরটি রাজবাড়ির একটি ঘরে একখানি ধাম তৈরি করে তার ভেতরে সংরক্ষণ করতে হবে। এই রূপে 3 পুরুষ কেটে যাওয়ার পরে ওই বিদেহী আত্মা চিরকালের মতো পরলোক গমন করবে। কারণ এই উচ্ছিষ্ট নারী শরীরের ভেট পেয়েই জেগে উঠবে একটি
কদর্য পৈশাচিক শক্তি, যার সামনাসামনি হওয়ার কোনো অভিপ্রায় তার আর থাকবে না। ঘৃণায় ওই বিদেহী আত্মা এই স্থান পরিত্যাগ করবে, আর কোনো ভয় থাকবে না তোমার। তুমি ও তোমার বংশ সম্পূর্ণভাবে বিপদমুক্ত হবে। আমি বুঝলাম তান্ত্রিকের করণীয় কার্যাদি এইবার সুসম্পন্ন হয়ে গিয়েছে। তিনি এখন আমাকে জানিয়ে দিলেন এবার আমার ঠিক কী করণীয়। আমি তান্ত্রিককে তার যথাযোগ্য সম্মানী দিয়ে তাকে বিদায় জানালাম। এরপর আমি আর কাল বিলম্ব করলাম না। ওই মুন্ডহীন শরীরটাকে এই ঘরের দেওয়ালে একটি বাঁশের সাহায্যে দাঁড় করিয়ে তার চারপাশে বালি সুরকি লেপে মজুরদের দিয়ে তৈরি করালাম একটি সুদৃশ্য থাম। এরপর কেটে গেল বেশ কিছু বছর, আর কোনো গোলযোগ হয়নি। তারপর সব আতঙ্ক ও ঝড় সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছিল একেবারে। আমি আমার পুত্রকে নির্দেশ দিয়ে গিয়েছিলাম সেও যেন কোনো এক তান্ত্রিককে দিয়ে অনুরূপভাবে এই ঘরটিতে আরেকটি থাম তৈরি করিয়ে নেয়, এবং তার পুত্রকেও যেন এই কাজটি করবার জন্য নির্দেশ দেয়। আমার 40 বয়সেই হঠাৎ ভ্রমণে বেরিয়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি মারা যাই। মরার পর আমার পাপের কারণে ঠাঁই হয় এই নরকে। আমার পুত্র এরপর অনুরূপভাবে সেই একই কাজ এক তান্ত্রিককে দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করে। আমার প্রপৌত্রও যখন এই কাজ করানোর জন্য এক তান্ত্রিককে এই জমিদার বাড়ির অন্দরমহলে আপ্যায়ন করে নিয়ে আসে, তখন সেই তান্ত্রিক সম্পূর্ণ বৃত্তান্ত শুনে ভয়ঙ্করভাবে ফুঁসে ওঠেন এবং জমিদার বাড়ির ভেতরে পুরুষানুক্রমে চলে আসা এই নৃশংস হত্যালীলা ও পাপের বিরুদ্ধে ছুড়ে দেন একদলা ঘৃণা। তিনি কিছুতেই এ কাজ করতে রাজি হলেন না। তীব্র গর্জনের সাথে বলে উঠলেন, কোনো নিম্নতন্ত্রের সাধনা তিনি করেন না, এমন পাপ কাজ তো কখনোই নয়। শত অর্থ সম্পদ আর প্রাচুর্যের লোভ দেখিয়েও তাকে নিরস্ত করা সম্ভব হলো না। তিনি তল্পি তল্পা গুটিয়ে জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার উদ্যত হলেন। ঠিক তখনই আমার প্রপৌত্র অতর্কিতে তার ঘরে প্রবেশ করে তাকে আটকে দেয়। সজোরে তালি বাজিয়ে ডেকে নেয় কর্মচারীদের। তারা আসার পর আদেশ শোনা মাত্রই আর কাল বিলম্ব না করে শক্ত ও মোটা দড়ি দিয়ে তান্ত্রিকের হাত ও পা একেবারে কষে শক্ত করে বেঁধে ফেলে। আমার প্রপৌত্র এই বংশের কালো সত্য উন্মোচিত হয়ে পড়া আটকাতে তৎক্ষণাৎ সেই তান্ত্রিকের বুকে ছুরি বসিয়ে দেয়। হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা অবস্থাতে ছুরিবিদ্ধ হয়েও তান্ত্রিক প্রাণ ত্যাগ করেননি। তার জীবনের অন্তিম মুহূর্ত যেন পাপ ও অনাচারের বিরুদ্ধে প্রবল দ্রোহের ন্যায় স্ফুলিঙ্গ হয়ে হৃৎপিণ্ড ফুঁড়ে বেরিয়ে আসা রক্তস্রোতের সাথে চলকে চলকে বেরিয়ে আসছিল। তখনই আমার প্রপৌত্র কর্মচারীদের আদেশ দিল, জানালার বাইরে তান্ত্রিককে ছুঁড়ে ফেলার সময় দুজন কর্মচারী তান্ত্রিকের মাথার দিকটা ধরেছিল, আর দুইজন ধরেছিল তার পায়ের দিকে। এরপর যখন তারা রক্তাক্ত তান্ত্রিকের জীবন্ত দেহখানি বস্তার ন্যায় জানালার বাইরে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো, আর আমার প্রপৌত্র কক্ষত্যাগ হেতু দরজার দিকে আগুয়ান হলো, ঠিক তখনই হঠাৎ যেন প্রকৃতি প্রবল রোষানলে একেবারে তেড়ে ফুঁড়ে উঠল। ত্রিভুবন কাঁপিয়ে একেবারে আলোড়ন তুলে আরম্ভ হলো যেন এক অতি প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা। আর প্রকৃতির সেই প্রবল রোষানলকেও ছাপিয়ে পিষে দিয়ে কক্ষের বাতাস গর্জে উঠেছিল তান্ত্রিকের মুখ নিঃসৃত অন্তিম হুঙ্কারে, এক ভয়াল অভিশাপে। জানালা দিয়ে তার জীবন্ত দেহখানি নিক্ষেপ করার অন্তিম মুহূর্তে
তিনি তীব্র ঘৃণা ও ক্রোধান্বিত ধিক্কারে অভিশাপ বর্ষণ করেন। যে জানালা দিয়ে তুই নিজের বংশের পাপাচার লুকাতে আমার বুকে তরবারি বিধিয়ে জঞ্জালের ন্যায় ছুঁড়ে ফেলার জন্য উদ্যত হচ্ছিস, সেই জানালা দিয়েই তোদের জন্য নরকের দরজা উন্মোচিত হবে। তোরা তোরা বংশ পরম্পরায় এইখানেই আসবি নিজেদের পাপের বোঝা নিয়ে। এই বংশের রক্তধারী কোনো জীবন্ত মানুষ সেখানে পৌঁছানো ব্যতীত অনন্তকাল ছটফট করবি মুক্তির জন্য। অভিশাপ দিয়ে গেলাম তোদের, অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ দিয়ে গেলাম। কর্মচারীরা এই তরবারি বেঁধা রক্তাক্ত শরীর হতে বেরিয়ে আসা ওই তেজস্ক্রিয় হুঙ্কারে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ধরিত্রী ফালা ফালা করা হুঙ্কারে গর্জে উঠল আকাশ। কয়েক মুহূর্ত পর কর্মচারীরা সম্বিত ফিরে পেয়ে তাদের কাজে পুনরায় মনোনিবেশ করল। দুইজন তান্ত্রিকের পা আর দুইজন মাথা ধরে উন্মুক্ত দ্বার জানালার বাইরে তান্ত্রিকের হাত পা বাঁধা আধমরা শরীরখানি সজোরে নিক্ষেপ করে দিয়ে আদেশ মতো জানলার কপাট বন্ধ করে দিয়ে তালা দিয়ে চলে গেল। তারপর অন্য একজন তান্ত্রিককে অনেক টাকার লোভ দেখিয়ে এক গণিকাকে হাতের সামনে পাওয়ায় তাকে ধরে বেঁধে এনে করানো হলো শিরচ্ছেদ। তারপর এই ঘরে তার মুন্ডহীন ধরের ওপরে চলল 12 ঘণ্টা ব্যাপী সব সাধনা। অতঃপর সেই ধরটিকে একটি বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্মিত হলো এই ঘরের তৃতীয় থাম। আর প্রতিবারের মতোই এই ঘরের মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হলো ধর হতে শিরচ্ছেদ করে ফেলে দেওয়া সেই মুন্ডখানি। তৃতীয় মুন্ডটি পোতার পর ওই 3টি নরমুণ্ড প্রথিত জায়গাটি ঘিরে আঁকা হলো একটি সুন্দর কারুকার্য খচিত নকশা। ওই নকশার রেখা বরাবর ছড়িয়ে দেওয়া হলো চকমকি পাথরের গুঁড়ো। ওই ঘনঘোর কালরাত্রির অমোঘ পৈশাচিকতার সাথে পাপের কালোয় কর্দমাক্ত আধারে নিমজ্জিত এই কক্ষে ধিকি ধিকি জ্বলে উঠেছিল সেই অপূর্ব নকশা। কুণ্ডলীকৃত ধোঁয়ার সাথে সাথে চিরকালের মতো বিদায় নিয়েছিল যাবতীয় অমঙ্গল। বলি হওয়া গণিকার একটি বালিকা কন্যা ছিল। সে এই পরিবারের দাসী মহলে ঠাঁই পেল। পরবর্তীকালে সে আমার প্রপৌত্রের পুত্র, অর্থাৎ তোমার দাদুর রক্ষিতা হিসেবে গণ্য হয়। তোমার দাদু উঁচু বংশ মর্যাদা সম্পন্ন এক অভিজাত কন্যাকে বিয়ে করেন, কিন্তু সে ছিল সন্তান ধারণে অক্ষম। তোমার দাদুর জন্য জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে একের অধিকবার যদি সে বিয়ে করে তাহলে সেটা হবে ওর মৃত্যুর কারণ। তাই তোমার দাদু কিছুদিন বাদে স্ত্রীকে গোপনে হত্যা করে এই পরিবারের বংশ মর্যাদা রক্ষার্থে সেই রক্ষিতার গর্ভস্থ সন্তানদেরই নিজ মহিষীর গর্ভজাত সন্তান হিসেবে পরিচয় দিয়ে এই পরিবারের বংশ গরিমা অক্ষুণ্ণ রাখে। বুঝলে বাছা, পাপ এই বংশের মজ্জায় মজ্জায় নিমজ্জিত রয়েছে, আর তারই জ্বলন্ত অগ্নিদাহে অভিশাপে আমরা পড়ছি আজও। তান্ত্রিকের অন্তিম যাত্রাকালে তার মুখ নিঃসৃত অভিশাপে আমরা তাই বংশ পরম্পরায় দগ্ধ হচ্ছি একটু একটু করে। মরণের পরে আমার ও আমার বংশজাত প্রত্যেকের আত্মা এসে বন্দী হয়েছে এই নরকে। নরকের এই লেলিহান আগুনের দহনে পুড়ে পুড়ে আমাদের এ যন্ত্রণাক্লিষ্ট আত্মাখানি এখন শুধুই মুক্তি চায়, মুক্তি। কয়েক মুহূর্ত সমস্ত কিছু নিশ্চুপ। নীরবতা ভেঙে রৌনক দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, সব বুঝলাম, কিন্তু আপনাদের মুক্তি যদি আমি দিতে পারি সে আমি দেব কিভাবে তাহলে? বাছা, তুমি আর দেরি না করে এই থাম 3টি এখনই ভেঙে ফেলো। আর মেঝেতে যে 3টি জায়গায় খুলি পোতা আছে সেই জায়গায় একটি করে খুলির চিহ্ন আঁকা রয়েছে, আর তার ওপরে
অপূর্ব নকশা আঁকা রয়েছে। তুমি সেখানকার মেঝে খুঁড়ে খুলে 3টি বার করো। তারপর সেগুলো এই জানালার সামনে নিয়ে এসে জড়ো করে তার চারধারে তুমি নতুন করে আঁকো এই নকশা। তারপর ওই নকশা বরাবর চকমকি পাথরের গুঁড়ো ছড়িয়ে ওতে আগুন ধরিয়ে দাও। তারপর ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে বসে বারে বারে তোমার পূর্বপুরুষদের যাবতীয় পাপাচারের কথা ঈশ্বরের কাছে স্বীকার করে তার কাছে এবং এই 3টি বলি হওয়া অভাগা নারীর আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করো। একমাত্র তাহলেই আমরা সবাই এই অনন্ত দহনের সর্বগ্রাসী জ্বালা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাব। রৌনক বুঝতে পারল তান্ত্রিকের অভিশাপ মতো সত্যি এই ঘরের জানালা দিয়ে ধরিত্রীতে উন্মুক্ত হয়ে পড়েছে নরকের দ্বার, যেটা বন্ধ করার একমাত্র উপায় হলো এদের মুক্তি ঘটানো। রৌনক আর কাল বিলম্ব না করে পিছন ঘুরে সিঁড়ির পথ ধরল। সিঁড়ি দিয়ে উঠতে লাগলো ওপরে এবং পৌঁছে গেল ফের সেই জানালার উন্মুক্ত দরজার সম্মুখে। ও ধীর পায়ে নরক হতে পুনর্গমন করল ধরিত্রীর বুকে। নরকের উন্মুক্ত দ্বার হতে এখনো ভেসে আসছে মর্মবিদারক আত্মচিৎকার আর ক্রন্দনের প্রবল আর্তধ্বনি। চতুর্দিকে রক্তের মতো লাল পিঠে মরার খুলি আঁকা লক্ষ লক্ষ উড়ন্ত পতঙ্গ, চারিদিকে উড়ে বেড়াচ্ছে সেগুলি। রৌনক সিঁড়ি বেয়ে উঠে এলো ধরিত্রীর বুকে। নিশ্চুপে ঘরের ভেতরে ঢুকে হাতে নিল একটি কোদাল। তারপর সমস্ত বাহুবল একত্রিত করে নিয়ে দুর্বার গতিতে একবার দুইবার বারংবার শুধু থাম লক্ষ্য করে সজোরে কোদাল চালাতে লাগলো। একটা সময় 3টি থামই হঠাৎ সরসর করে বালির স্তূপের মতো খসে পড়তে লাগলো। ঘরের বাতাসের প্রতিটি কণায় প্রতিধ্বনিত হতে থাকলো বলি হওয়া 3জন মেয়ের যন্ত্রণাক্লিষ্ট আর্তচিৎকার। রৌনক যেন চেতনা আর তন্দ্রার মাঝামাঝি কোনো এক মহাচ্ছন্ন ঘোরে আবিষ্ট হয়ে পড়েছে ক্রমশ। ও প্রায় যন্ত্রচালিতর মতোই মেঝেতে খুলি চিহ্ন আঁকা স্থান 3টি খুঁজে নিল। দীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পর পুনরায় ওই চিহ্নত্রয় ঘিরে রৌনকের দ্বারা অঙ্কিত নকশা এবং তা আগুনের দ্বারা প্রজ্বলিত হয়ে উঠল। চারপাশে বাতাসের প্রতিটি কণা যেন জ্বালাময়ী হয়ে উঠেছে বলি প্রদত্ত 3জন নারীর আর্তচিৎকারে। রৌনক যন্ত্রের মতো হাঁটু গেড়ে বসল ওই জ্বলন্ত নকশার সম্মুখে। সদুক্তির দ্বারা নিজের পূর্বপুরুষদের কৃতকর্ম ও পাপাচারের কথা তাদের হয়ে স্বীকার করল ও তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করল ঈশ্বরের কাছে। হঠাৎ রৌনক দেখল কুণ্ডলীকৃত ধোঁয়ায় আবছা হয়ে জীবন্ত হয়ে উঠেছে এক শ্বেত বস্ত্র পরিহিতা শালঙ্কারা নারীর পূর্ণ অবয়ব। তার দেহের নিম্নাংশ রক্তে স্নাত, তার অশ্রুসিক্ত 2 চোখে অব্যক্ত যন্ত্রণার ছাপ। রৌনকের বুঝতে কোনো অসুবিধা হলো না যে এই হলো জমিদার কন্যা রুক্মিণী। রৌনক ওর হাত দুটিতে জড়ো করে তার উদ্দেশ্যে প্রণাম জানালো ও ওর পূর্বপুরুষের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করল। মুখ পূর্ণিমার অনাবিল মায়া মাখানো মুখখানিতে ক্রমশ প্রশান্তির একটি ছাপ দেখা দিল। ক্রমশ কুণ্ডলীকৃত ধোঁয়ার সাথেই সেই অবয়বখানি বাতাসের সাথে সম্পূর্ণ মিলিয়ে গেল। ধিকি ধিকি আগুন ক্রমশ নিভে আসতে থাকল। বাতাসে প্রলয় জাগিয়ে তোলা মর্মবিদারক আত্মধ্বনি ক্রমশ ম্রিয়মান হয়ে আসতে থাকল। সারা ঘর জুড়ে কিলবিল করে ওঠা সারি সারি রক্তের মতো লাল পিঠে মরার খুলি আঁকা দীর্ঘ সুর বিশিষ্ট লক্ষ লক্ষ উড়ন্ত পতঙ্গ যেন এক অলঙ্ঘনীয় আহ্বানে সাড়া দিয়ে
প্রায় ধাক্কাধাক্কি করে ওর গায়ের ওপর উঠে গিয়ে নিচে পড়ে গিয়ে কোনো রকমে রেসের খাতায় নাম লেখানো অশ্বের ন্যায় তুমুল ক্ষিপ্রতার সাথে শুধু ওই জানালার দিকে ধাবমান হচ্ছে। মোটামুটি 3 কি 4 মিনিটের মধ্যে ঘরখানিতে আর কোনো উড়ন্ত পতঙ্গের অস্তিত্বই আর রইল না। ঘরের ভেতরে পড়ে থাকা বাড়ির স্তূপ উধাও, এমনকি মেঝেতে সদ্য আঁকা ওই কারুকার্য খচিত এবং পোড়া ছাই, এমনকি 3টি মরার খুলিও একেবারে উধাও। ঘরের বাতাস একদম নিশ্চুপ, শান্ত। রৌনক এবার জানালার দিকে গেল। অবাক কাণ্ড! জানালার ওপাশে এখন না আছে কোনো অপার্থিব অন্ধকার, আর না আছে কোনোরূপ ক্রন্দন বা আর্তধ্বনি। বরং জানালার বাইরে এখন ঝলমল করে জেগে উঠেছে সকালের সূর্য। দেখা যাচ্ছে প্রাসাদ তুল্য এই বাড়িটির পিছনে অবস্থিত ফলের বাগানখানি। সকাল সকাল বাগানের মালি গাছের পরিচর্যার কাজে ব্যস্ত। হঠাৎ এক প্রবল ক্লান্তি রৌনককে একেবারে ঘিরে ফেলল। ও আর জেগে থাকতে পারল না। খোলা জানালার নিচেই ও গভীর নিদ্রাচ্ছন্দ হয়ে ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেল। বেশ খানিকক্ষণ বাদেই ঘরের দরজায় জোরে জোরে ঘা পড়ার শব্দে রৌনক হঠাৎ ধরফর করে জেগে উঠে বসল। ভালো করে চোখ দুটো কচলে নিয়ে ও দরজা খোলার জন্য এগিয়ে গেল। রাতের ঘোর ও বিস্ময় তার এখনো পুরোপুরি না কাটলেও এটা ও ভালোভাবেই বুঝতে পারছে এই ঘরের থাম উধাও আর খোলা জানলা, এই দুটি কারণে ওর কপালে ঘোরতর দুঃখ আছে। দাদু হয়তো ওকে খুব কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবেন। বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়াটাও খুব একটা অস্বাভাবিক বলে মনে হবে না। ভাবী পরিস্থিতির মোকাবিলা ও কি করে করবে তার কোনো দিশাই পেল না রৌনক। ওর বুকের ভেতর এক অজানা অশনি সংকেতের হৃৎস্পন্দন সজোরে বেজে চলেছে। ও ধীর পায়ে আগুয়ান হলো দরজার দিকে। দরজা খুলে দেখল দরজার ওপারে দাঁড়িয়ে রয়েছে বাগানের মালি রামু কাকা। ছোট দাদাবাবু, আপনি? কাল এই ঘর পরিষ্কার করার জন্য যখন খোলা হয়েছিল, আমি বড় বাবুকে বলে কিছু কোদাল আর বর্ষা এখানে রেখে দিয়েছিলাম। এখন কোদালটা দরকার পড়লো, তাই এলুম। তা ছোট বাবু, আপনি এই ঘরে একা কি করতেছেন? হ্যাঁ? রৌনক ঘর থেকে কোদালটা নিয়ে রামু কাকার হাতে দিয়েই বইপত্র গুছিয়ে নিয়ে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাইরে বেরিয়ে সকলের মুখে ও যা শুনল এবং স্বচোখে যা দেখল, তাতে ওর চক্ষু কর্ণের বিবাদ থেকে গিয়ে অবশেষে অদ্ভুত একটি বাস্তবের সম্মুখীন হল রৌনক। গতকাল রাত্রি হতেই দাদু একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছেন। শিশুর মতো হাত পা ছুঁড়ে সমানে কেঁদে চলেছেন। মাথার চুল দুহাতে ছিঁড়ে উন্মত্ত চিত্তে নিজের সারা জীবনের পাপাচার আর কৃতকর্ম অতিথিপূর্ণ এই অনুষ্ঠান বাড়িতে সব লোকজনকে ডেকে ডেকে বলে চলেছেন। কি কারণে ও কিভাবে তিনি তার স্ত্রীকে স্বহস্তে হত্যা করেছিলেন এবং তার সন্তানদের প্রকৃত গর্ভধারিণী মা মানদা দিদার হাত দুটিতে টেনে ধরে সব মানুষজনকে ডেকে গণিকা কন্যা মানদা দিদার এই পরিবারে আসল পরিচয়টা উন্মুক্ত কণ্ঠে বাহির করছেন আর তার 2 পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইছেন। শেষমেশ দাদুকে হাসপাতালেই ভর্তি হতে হলো। সারা জীবন ধরে লাঞ্ছনা, গঞ্জনা আর কৃতদাসীর মতো নির্যাতন সহ্য করার পর অবশেষে যেদিন মানদা দিদার জীবনের এক এবং একমাত্র ইচ্ছা, স্বপ্ন আজ সত্যি হলো, সত্যিই যখন নিজ মুখে মানদা দিদাকে সকলের সামনে বিনা কাকতি মিনতিতেই সসম্মানে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিলেন এবং মানদা দিদার স্থান আসলেই এই পরিবারের ঠিক কোনখানে তা দেখিয়ে দিলেন, তখন এই অযাচিত সম্মান বা প্রাপ্তির ভার আর সামলাতে পারলেন না মানদা দিদা। নিজের পরিবারের সকলের সামনে তার আসল পরিচয় নিয়ে দাঁড়াবার আগেই
হঠাৎ হৃদযন্ত্র স্তব্ধ হয়ে পৃথিবীর মায়া কাটিয়ে ইহলোক ত্যাগ করল মানদাদিদা। গোটা পরিবার জুড়ে এমন এক অঘটনের আবহে অভিশপ্ত জানালার ওই ঘরটিতে যে আগের দিন পরিবারের কোনো সদস্য রাত কাটিয়েছিল এই কথাটা আর বাহির হয়নি। অতএব এরপরে অভিশপ্ত জানালাটি খোলা অবস্থায় দেখার পর পরিবারের সকলেই ভীষণভাবে ধাক্কা খেলেও রৌনককে আর কারোর কাছে বকুনি খেতে হয়নি। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। ইতিমধ্যে রৌনকের দাদু এবং মা এবং বাবার দ্বারা নির্বাচিত এই পরিবারের হবু পুত্রবধূ তথা রৌনকের হবু স্ত্রীর বাবা একদিন এসে জানিয়ে গেলেন শরীরে একজন গণিকার রক্ত বইছে। এমন কারোর সাথে তিনি নিজের মেয়ের বিয়ে দিতে চান না। পাকা কথাবার্তা হয়ে থাকা বিয়ের আয়োজনে এক লহমায় জল ঢেলে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। ছেলের এই অপমানটা একেবারেই হজম করতে পারলেন না রৌনকের বাবা। শুধু এটিই বিচ্ছিন্ন ঘটনা নয়, চতুর্দিকে এখন এই পরিবার ও তার বংশমর্যাদা, আভিজাত্যের চিরকালীন দম্ভকে সব মানুষজন হাসির খোরাক বানিয়ে মজা লুটতে শুরু করেছে। কেন? মানদাদিদা একজন গণিকা কন্যা বলে? রৌনকের বাবা শিশুকাল হতে তাকে দাসী রূপে দেখে এসেছেন। নির্যাতিতা লাঞ্ছিতা মানুষটার ভেতরে সুলক্ষণা লক্ষ্মীশ্রী আচার ব্যবহারে কেউ কোনো দিন এতটুকুও কমতি দেখেনি। সে বিনা স্বীকৃতিতেই যেমনভাবে স্নেহময়ী মা হয়ে উঠেছে তেমন তার দাসীবৃত্তি দিয়েই নিজের সবটুকু যত্ন ও পরিচর্যা দিয়ে দুহাতে আগলে রেখে এসেছে এই এত বড় সংসারটাকে। সারা জীবনে নিজের প্রাপ্য সম্মানটুকুও সে পায়নি। শুধু গণিকা কন্যা বলেই কি সেই মানুষটা বা তার গর্ভজাত সন্তানেরা সকলে অসুচি? বংশমর্যাদা বা আভিজাত্য এই শব্দগুলি যাকে সম্বল করে রৌনকের বাবা এতকাল চলতেন, আজ সেই সব কিছুকেই বড্ড ফোঁপড়া মনে হতে লাগলো তার। অপরদিকে তিনি দেখলেন তাদের পারিবারিক সব সত্য জানা সত্ত্বেও স্নেহা ও তার পরিবারের রৌনকের প্রতি মনোভাব এতটুকুও খাঁটো হয়নি। স্নেহা আগের মতোই একভাবে অন্তর থেকে ভালোবাসে রৌনককে। হ্যাঁ, এই মেয়েই তার ছেলের জন্য উপযুক্ত। ছেলের চাকরি পাওয়ার খবরটা শোনার পর তিনি আর বেশি কিছু ভাবলেন না। একটি শুভ দিন দেখে অবশেষে তিনি রৌনক আর স্নেহার 4 হাত এক করে দিলেন সারা জীবনের মতো।